কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের এসএসসি এসএমপি ফাইন্যান্সের সর্বপ্রথম ক্লাস নিয়ে। কেমন আছো তোমরা সবাই? কমেন্টে জানাও আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং তোমাদের এসএসসির প্রিপারেশন কেমন কেমন লাগছে তোমাদের? আর কয়দিন পরে প্রথম বড় বোর্ড পরীক্ষা আসছে। সো হাউজ দ্য ফিলিং, হাউজ দ্য প্রিপারেশন, সবাইকে জানাও। প্রথম ক্লাস, গল্প করব, হালকা পাতলা লেখাপড়া করব, এবং তোমাদের আপকামিং মাসগুলার জার্নি কেমন হবে সেটা নিয়েও মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিব, সো দ্যাট এসএসসি পরীক্ষাটার রেজাল্ট আমরা ফাটায় ভালো করতে পারি। কেমন আছো একটু আমাকে কমেন্টে জানাও। অনেকে জয়েন করছো, অনেকে কমেন্ট করছো। জাকিয়া জয়েন করছো, সামিয়া আক্তার জয়েন করছো, ফাতেমা, লাবিবা, ইমরান, আরো অনেকেই আছো। আমি ঠিক মতন ভিজিবল কিনা? ইয়াস ভাইয়া। সিফাত বলছে দেখা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম বলছে জাকিয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আচ্ছা, এখনো অনেকে জয়েন হচ্ছে, মানে ইয়াস, আরো 2-1 মিনিটে মেবি তোমাদের আরো বন্ধুরা জয়েন করবে। মেঘা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? রামিসা জয়েন করেছে। লাবিবা ইমরান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। মোসাম্মদ নূরজাহান, তালহা, তারপরে রামিসা। ওকে, আই গেস সবাই আমাকে প্রপারলি দেখতে পাচ্ছে। ওকে, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং তোমাদের সাথে প্রথম ক্লাস আরো ভালো লাগছে। একটা কোর্সের প্রথমে একটু ভালোই লাগে, কারণ যত দিন যায় আসল পরীক্ষা কাছে আসে একটু টেনশন বাড়ে। তখন তোমাদের সাথে সাথে আমাদের টেনশন বাড়ে যে ভাই যা পড়াচ্ছি ঠিকঠাক মতো শিক্ষার্থীরা কমন পাবে কিনা, সব বুঝতে পারছে কিনা, পরীক্ষার সময় তো কম। প্রথম দিকে একটু এই চাপটা কম থাকে। সো প্রথম দিকে উৎফুল্ল বা কি বলবো, এক্সাইটমেন্ট আর অনেক বেশি থাকে আর কি। সো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমাকে একজন বলছো, মাইশা বলছো আসসালামু আলাইকুম, আমি ফাইন্যান্স ও ব্যাংকিং একটু কম বুঝি। বাকি কমেন্ট পড়ার আগে উপরে চলে গেল, বাট এই কোর্সের পরে ইনশাল্লাহ আমাদের ক্লাসের পরে এইটার বলবা না ভাই, সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট তোমাদের ফাইন্যান্স। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে সবচেয়ে বেশি নাম্বার পাবা, একদম টেনশন নাই কোনো। স্যার আপনার নাম কি? আমার পরিচয় আমি দিব, সবকিছু দিব। আর 1-2 মিনিট ওয়েট করি, সবাই আসুক, আমি পরিচয় দিব, কোথায় কি পড়ছি বা পড়েছি সবকিছুই দিব। যদি আমার লেখাপড়া শেষ, তোমরা এসএসসি 27 ব্যাচ, মানে সরি এসএসসি 27 ব্যাচ, তোমরা এইচএসসি হবা 29 ব্যাচ। ভাই রে ভাই, আমি এইচএসসি 18 ব্যাচ। সো তোমাদের অলমোস্ট 11 বছর আগে আমি আমার এইচএসসি পরীক্ষা দিয়েছি। বা তোমরা এসএসসি যে দিয়েছো, আমি এসএসসি 2016 সালে দিয়েছি। এটা তোমাদের এবার 27 সালে, অলমোস্ট 11 বছর আগে। সো একটু বয়স, আরে ভাই বুড়া হয়ে যাচ্ছি। আগে যখন ক্লাসে যেতাম দেখতাম কত এসএসসি এইচএসসি ব্যাচ, 1 ব্যাচ 2 ব্যাচ জুনিয়র, মানে আমি পরীক্ষা দিয়েছি তার 1-2 ব্যাচ পরে যখন পড়তাম, ভাই এখন 10-11 ব্যাচ গ্যাপ হয়ে গেছে। সেই ব্যাপার। ক্লাস শুরু করেন, ঘুম পায়। আচ্ছা, অসুবিধা নাই, ক্লাস শুরুর পরে আর ঘুম পাবে না। ওকে, তো আমরা আমাদের পড়া শুরু করে দেই, পড়ার দিকে আসি। সবার আগে আমি পরিচয় দিই। আমার নাম SMR রাইয়ান, আমার ডাক নাম রাইয়ান, আমাকে তোমরা রাইয়ান ভাইয়া বললে হবে। আমি 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে, মানে তোমাদের যেটা দিবা তোমরা নেক্সট বছর আপকামিং ইয়ারে, এটা আমি 2016 সালে দিয়েছি। 2018 সালে আমি ঢাকা সিটি কলেজ থেকে আমার বিজনেস স্টাডিজ, এসএসসি এবং এইচএসসি বোথ আমি বিজনেস স্টাডিজে ছিলাম। সো 18 সালে ঢাকা সিটি কলেজ থেকে আমি বিজনেস স্টাডিজ এইচএসসি পরীক্ষা দিই। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজনেস ফ্যাকাল্টি, সেইখানে আমি আমার বিবিএ কমপ্লিট করি 19 সাল থেকে 23 সালে। বেসিক্যালি আমাদের ওই যে 9 মাস গ্যাপ পড়ে গিয়েছিল করোনার জন্য। পরবর্তীতে 24-এর লাস্টে আমি আমার এমবিএও শেষ করি। সো আমি আমার বিবিএ, এমবিএ শেষ করেছি আজ 1.5 বছর হয়ে গেল। সো আর আমি আমার এসএসসির পর, এইচএসসির পর থেকে আমি আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে ট্রেনিং স্কুলে আমি ফাইন্যান্স পড়াচ্ছি গত 8 বছর ধরে। একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট পারি, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলাই পড়ি। মূলত এইচএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টদের পড়াই, বাট যেহেতু এইচএসসির সাথে এসএসসির অনেক রেলেভেন্সি আছে ফাইন্যান্সের, আমি সেটাও পড়ানোর ট্রাই করি, যেন আমার শিক্ষার্থীদের আমি খুব সহজে পড়াগুলা বোঝাতে পারি। সো এই ছিল আমার ছোট ইন্ট্রোডাকশন। এবার আমি আমাদের ক্লাসে আসি। আমরা পড়ছি ফাইন্যান্স ও ব্যাংকিং। সো আমাদের এসএসসিতে আমাদের এই যে ফাইন্যান্স ও ব্যাংকিং বইটা, এটা মূলত 2টা পার্ট আছে। একটা পার্টে ফাইন্যান্স নিয়ে কথাবার্তা বলা আছে, একটা পার্টে ব্যাংকিং এর কিছু অধ্যায় নিয়ে বলা আছে। এসএসসি পরীক্ষায় আমাদের এই 2 পার্ট থেকেই প্রশ্ন বাধ্যতামূলকভাবে উত্তর করতে হয়। একটাই পরীক্ষা হয়, কোনো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নাই।
বাংলা ইংলিশের মতো এক পার্টে আমাদের উত্তর করতে, এবং ইনশাল্লাহ আমাদের এই যে চ্যাপ্টার গুলো আছে আমরা প্রতিদিন একটা করে চ্যাপ্টার করে আমাদের যতগুলো চ্যাপ্টার দুই একটা ক্লাসে একটু বেশিও লাগতে পারে, ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করবো। আজকে তোমাদের ফাইন্যান্সের ফার্স্ট ক্লাস দেখতে দেখতে কয়দিনের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে, এসএসসি পরীক্ষা চলে আসবে। সো আমরা যে পড়া শুরু করছি আমরা একটু এনশিওর করব আমাদের অনেকের আমরা আমাদের এই কোর্সের সকল চ্যাপ্টার কমপ্লিট করবো, তাই না? সো অনেকের জন্য ভাইয়া আমি এই চ্যাপ্টারটা অনেক ভালো পারি, এরকম এই একটা চ্যাপ্টার আছে, অনেক আছে ভাই এই চ্যাপ্টার আমি পানির মতো সহজ, আমি একদম সব পারি, তার জন্য শুধু রিভিশন হবে। অথবা আজকের ক্লাসের পরে যে একদম পানির মতো পারে, ওর বাসায় গিয়ে সেকেন্ড টাইম ক্লাসের কিছু পড়া লাগবে না, বিকজ হি অর শি হ্যাজ কমপ্লিটেড এভরিথিং। সো তার জাস্ট রিভিশন হবে। অনেকে মোটামুটি পড়ে ভাই আমি পারছি বা একটু হয়তো বা দেখার জায়গা আছে, আমি ক্লাসটা করাবো, হয়তো বা দুই একটা টপিক একটু কনফিউশন থাকবে, তার ওই দুই একটা টপিক পরবর্তীতে মনে করো এই চ্যাপ্টারের মোট 5টা টপিক আছে, মেন 5টা টপিক, তার 3টা বা 4টা সে ভালো মতন পারে, একটাতে কনফিউশন আছে, আমি সব কভার করব। এই একটা টপিক যদি আসে ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ, সে পরবর্তীতে গিয়ে ওই টপিকটা আরেকবার ভালো মতন দেখে নিবা, বাসায় গিয়ে পড়ে নিবা। আর আরো একটা স্টুডেন্ট থাকতে পারে যারা এই চ্যাপ্টারটা একদম হয়তো ভাই আমার পড়াই হয়নি, ভালো পারি না, তার জন্য এই চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়তে হবে। সো যার যেমনই অবস্থা আছে, কেন আজকে ক্লাসের পরে কিন্তু প্রতিটা ক্লাসের পরে কোনো না কোনো হেল্প পাবে, এবং আমি এতটুকু রিকোয়েস্ট করব যেই দিন যে চ্যাপ্টার পড়াচ্ছি তোমার রিভিশনের জন্য হোক, অল্প একটু টপিক যেটা বোঝো না সেটা কভার করার জন্য হোক, অথবা সম্পূর্ণ চ্যাপ্টার কভার করার জন্য হোক, যেটাই হোক না কেন, তুমি যেই কারণে ক্লাস করছো না কেন, তুমি ক্লাসের পরে গিয়ে প্রপারলি টপিকটা বাসায় শেষ করবা। যখনই তুমি ক্লাসের পড়া ওই দিনই শেষ করে ফেলবা, দেখবা এসএসসির আগে ভাই তোমার প্রিপারেশন একদম পানির মতো ক্লিয়ার এবং অনেক শক্তিশালী হচ্ছে। ভাই পড়াচ্ছি, ইজি চ্যাপ্টার আছে, পড়া হবে, আমি 2 দিন পরে পড়বো না, 2 দিনের মধ্যে আরো 2টা ক্লাস হবে ভাই, একসাথে করে ফেলবো না, এইভাবে যখনই শুরু করবা তোমার পড়া জমা শুরু হবে, এবং দেন ইউ উইল নট বি এবল টু ফিনিশ ইউর এন্টায়ার সিলেবাস বিফোর ইউর এসএসসি এক্সাম। সো মেক শিওর যা পড়ছি তা প্রপারলি নিজেরা আজকে থেকেই পড়া শুরু করে দিবে। এবং ভাই আরেকবার আপনার নাম কি? আমার নাম রাইয়ান ভাইয়া। ওকে, সো অনেক বকবক করে ফেললাম, আমরা আমাদের 2 ঘন্টার ক্লাস ইনশাল্লাহ আমি পড়াই একটা ফাঁকিবাজি চ্যাপ্টার সাবজেক্ট, ফাইন্যান্স সবচেয়ে ইজি সাবজেক্ট, আমি ট্রাইও করি ক্লাসটা দ্রুততম সময়ে কভার করে ফেলার জন্য। হয়তো বা 2 ঘন্টার ক্লাস, যেদিন একটু চ্যাপ্টার বড় হবে হয়তো বা দিন একটু বেশি যাবে, যেদিন কম হবে মেবি আমি ট্রাই করবো আগে শেষ করার জন্য। তো চলো এক টানে আমরা পড়া শুরু করি, এবং মাঝে আমাদের আজান দিবে, হয়তোবা যদি আমরা আগে শেষ করে ফেলতে পারি 10-15 মিনিট আগে, আমাদের ক্লাসের পরে আমরা নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ। আমাদের ক্লাসের টাইম 4টা থেকে 6টা। সো যারা আমাদের নামাজ পড়ি, সো 6টার মধ্যে যদি ক্লাস শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমরা নামাজ পড়তে পারবো, ট্রাই করবো এক টানে ক্লাসটা শেষ করা। চলো, সো আমাদের ফাইন্যান্স ও ব্যাংকিং এর সর্বপ্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থন। সো আমাদের কিন্তু একটা বই আছে, আমি ক্লাসের পরে আমাদের এই বইয়ের এনসিটিবি তোমাদের মেইন যে বইটা আছে সেই বইটাও হালকা একটু গো থ্রু করব। ওকে, সো পাঠ্যপুস্তক আমার তোমরা হচ্ছিল 2000 কিরে ভাই, আজব কেন বই আসতেছে না? আচ্ছা কাটি, আমি ক্লাস শেষে তোমাদের ওভারঅল তোমরা 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক, আমি এই জায়গায় যাই। আচ্ছা তোমরা মাধ্যমিক স্তর ক্লাস 9-10, আমি ক্লাস যখন মেন টপিক পড়া শেষ হয়ে যাবে আমি একবার ক্রস চেক দিব যে ভাই যেই টপিকগুলো বইয়ে আছে আমরা ক্লাসে সব শেষ করলাম না, আমরা স্লাইড থেকেই পড়বো, বাট এগেইন আমরা মেক শিওর করবো আমাদের চ্যাপ্টারটা প্রপারলি কভার হচ্ছে কিনা, কারণ ভাই বই কিন্তু মেইন, ঠিক আছে? বাসায় অঙ্ক করার সময় সূত্র মনে থাকে, পরীক্ষা করার সময় সূত্র মনে থাকে না ভাইয়া, বাসায় করার সময় আমাদের যেইভাবে করি হয়তো একটু আমাদের প্রস্তুতি চেঞ্জ করা লাগবে, তাহলে আমাদের ফর্মুলা মনে থাকবে। দেখো আমাদের যে চ্যাপ্টারগুলো দেখি, আমাদের ইন্ট্রো চ্যাপ্টার সংখ্যা 13টা, এর মধ্যে আমাদের ব্যাংক ফাইন্যান্সের 7টা চ্যাপ্টার, 1 থেকে 7, 8 থেকে 13, 8, 9, 10, 11, 12, 13, 6টা হচ্ছিল ব্যাংকিং এর। সো আমরা মোটামুটি এরকম যতগুলো ক্লাস চ্যাপ্টার ততগুলো ক্লাসই লাগবে, আমরা কভার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমরা আমাদের মেইন স্লাইড থেকে পড়া শুরু করি, যখন পড়া শেষ হয়ে যাবে আমরা আমাদের বইয়ে যাব। ঠিক আছে, তো অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন আমাদের নামই হচ্ছিল বিষয়টার ফাইন্যান্স, ফাইন্যান্সের বাংলায় হচ্ছিল অর্থায়ন, এবং আমরা এই যে পড়াটা পড়তেছি আমরা অর্থায়ন কি,
আমরা মাত্র এখন দেখবো অর্থায়ন বলতে কাকে কি বোঝায়। এই অর্থায়নটা একটা পরিবারের জন্য হতে পারে, একটা মসজিদের জন্য হতে পারে, একটা ক্রিকেট খেলার ক্লাবের জন্য হতে পারে, একটা স্কুলের জন্য হতে পারে, একটা ব্যবসার জন্য হতে পারে, একটা সরকারের জন্য হতে পারে। সো এই অর্থায়নটা আমরা যে পড়ছি, আমরা বিজনেস স্টাডিজ পড়তেছি, আমরা মূলত ব্যবসা রিলেটেড লেখাপড়া করতেছি। সো আমরা এই অধ্যায়ে অর্থায়ন বলতে কি বোঝায় এবং এই অর্থায়নটা ব্যবসায়ের জন্য কিভাবে কাজে লাগে, আমরা কিন্তু আজকের ক্লাসে এই টপিকটাই পড়বো। আবারও বলি, ফাইন্যান্স ও ব্যাংকিং, ফাইন্যান্সের বাংলা অর্থায়ন। এই অর্থায়ন, এই যে বইটা পড়বো ভাই, বই জিনিসটা কি, এই অর্থায়নের যে আমরা একটা বই শেষ করতেছি, এই অর্থায়নটা কি, আজকে আমরা অর্থায়ন জানবো এবং এই অর্থায়নটা ব্যবসায় কিভাবে রিলেটেড আমরা সেই সম্পর্কে জানবো। আমাদের এই অধ্যায়ে যে টপিকগুলো আছে, ওকে, আমাদের এই অধ্যায়ে যে টপিকগুলো আছে অর্থায়নের ধারণা, এইটা আমাদের ফর এমসিকিউ ইম্পর্টেন্ট। অর্থায়নের ক্রমবিকাশ ফর এমসিকিউ ইম্পর্টেন্ট। অর্থায়নের শ্রেণী বিভাগ, এইটা সিকিউর জন্য টপিক ইম্পর্টেন্ট। যদি বলি ফর সিকিউ, আমাদের এই টপিকটা এই চ্যাপ্টারে আমি এটাকে 5 স্টার দিব। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছিল অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, আমরা ওই প্রকারভেদগুলো দেখব এবং এইখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ আমাদের সিকিউ হয়ে থাকে। এর সাথে আরো একটা আছে, অর্থায়নের নীতিসমূহ ফর সিকিউ। এইটাও সমানভাবে এটাকে আমি 5 স্টার দিব। এই দুইটা টপিক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন এই টপিকের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এই টপিক থেকে 10টার মধ্যে 8টা সৃজনশীল হবে এই টপিক থেকে। বাট এসএসসির জন্য এই টপিক এবং এই টপিক মিলিয়ে সিকিউ প্রশ্ন হয়, মানে এই দুইটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ব্যবসা অর্থনীতির গুরুত্ব এইটা এমসিকিউর জন্য মূলত। সো এইটার ইম্পর্টেন্স আমি দিব 3 স্টার। দেখো আমি ভাই যেগুলা এমসিকিউ লিখলাম এখান থেকে সাধারণত সিকিউ হয় না, আর যেগুলাতে আমি সিকিউ লিখেছি ভাই এগুলো থেকে এমসিকিউ হবে না ভাই, এমসিকিউ তো হবেই। এমসিকিউ বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে আসতে পারে, প্রথম বইয়ের মলার থেকে শেষ মলার যেখান থেকে এমসিকিউ আসতে পারে। এমসিকিউর জন্য আমার বইয়ের প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, বাট ফর সিকিউ আমাদের এই চ্যাপ্টারের শ্রেণীবিভাগ, কার্যাবলী, নীতিসমূহ, এই তিনটার গুরুত্ব সবচাইতে বেশি। সো শ্রেণীবিভাগ, কার্যাবলী এবং হচ্ছিল নীতিসমূহ, এগুলো আমরা অনেক ভালো মতন করবো ইনশাল্লাহ। আমাদের সিকিউর 10 নম্বরের যে 7 মানে গ এবং ঘ আমার কমন পড়ে যাবে, ঠিক আছে। অর্থায়ন, ফাইন্যান্স ব্যাপারটা কি, আমরা পিকনিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমাদের ফ্যামিলি, আমরা, আমার ফুপুর ফ্যামিলি, চাচার ফ্যামিলি, সবাই মিলে আমরা ঢাকার বাইরে পিকনিকে যাব। এখন অনেক সময় পিকনিক হয় না, এই মনে করো ফুপা বললো এই এইবার পিকনিকের সকল খরচ আমার, আমি দিয়ে দিচ্ছি, তোমরা যাও। সবাই ঘুরতে যাবো, হালকা খাবো দাবো, অনেক সময় এরকম হয় যে কেউ যাচ্ছে, তখন কোনো ফ্যামিলির কোনো মুরব্বী ব্যাকে বলে এইবার পিকনিক সম্পূর্ণ টাকা আমি, বা মনে করো বারবিকিউ করবো ফ্যামিলি আত্মীয় স্বজন মিলে, কাজিনরা মিলে। তখন একজন বললো, মনে করো তোমার বাবা বললো বারবিকিউ কর, টাকা সব আমি দিচ্ছি, সবাই নিয়ে ভালো মতন কর। সো এখন যখন আমরা এরকম বলি, এই পিকনিক করতেছিস, ফাইন্যান্সিং কে করলো? ফাইন্যান্সিং করছে হচ্ছে আমার ফুপা। এই বারবিকিউ করতেছি, বারবিকিউ ফাইন্যান্সিং কি করছে? বাবা ফাইন্যান্সিং করে দিচ্ছে। আমরা এই ফাইন্যান্সিং বলতে বুঝাই কি ভাই, কোনো একটা জায়গায় যাব, সেইটার জন্য আমাদের যে টাকাটা প্রয়োজন এই টাকাটা কে দিচ্ছে, এটাকেই আমরা ফাইন্যান্সিং বলি। সবাই এটাকে ফাইন্যান্সিং বলে। তবে এইটা তো শুধু ফাইন্যান্সিং না, ফাইন্যান্সিং এর পরিধি অনেক বড়। তোমার যে বন্ধুটা সায়েন্সে পড়ে, তোমার যে বন্ধুটা হিউম্যানিটিজে পড়ে, ওদের জন্য ফাইন্যান্সিং এইটা। বাট তুমি একটা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, তোমার জন্য ফাইন্যান্সিং কিন্তু এটা না। তোমার জন্য ফাইন্যান্স জিনিসটা কি? তোমার জন্য ফাইন্যান্স, তুমি পিকনিকে যাচ্ছ, কোথায় যাবা? আমরা যাব পানাম সিটিতে, ঢাকার নারায়ণগঞ্জে পানাম সিটিতে যাব আমরা ঘুরতে। সো যাইতে কি লাগবে? যাইতে আমাদের যাতায়াত খরচটা লাগবে, যাইতে একটা খরচ, আসতে একটা খরচ আছে, ওইখানে ঢুকতে কিছু খরচ লাগবে, এবং ওইখানে বসে যে আমরা খাবো এই খরচগুলো লাগবে। তো আমাদের এই খরচগুলো আছে। সব মিলে কয়জন যাচ্ছে? আমরা সব মিলে যাব 12 জন। এন্ড সবাই অন অ্যান এভারেজে 1000 টাকা লাগবে, মানে 12,000 টাকা লাগবে। এখন 1500 টাকা লাগবে, 18,000 টাকা লাগবে। সো এই টাকাটা আমরা কই থেকে পাবো? এই টাকাটা আমাদের
খালু দিয়ে দিচ্ছে, যাই 8,000 টাকা আমি দিয়ে দিব। সো কত টাকা লাগলো ফাইনাল করলাম। কে দিল? খালু দিল। এরপর চিন্তা করলাম, আচ্ছা আমরা চিন্তা করছিলাম যাওয়ার সময় আমরা মাইক্রোবাস ভাড়া করব। তবে ওই পথে আরামসে সায়দাবাদ থেকে বা মতিঝিল থেকে এসি বাস পাওয়া যায় ওই রুটে। সো আমরা মাইক্রোবাস ভাড়া না করে আমরা সুন্দর আমাদের সবার বাসা মিরপুরে ধরে নাও। মিরপুর থেকে আমরা মেট্রো করে যাবো মতিঝিল। ওইখান থেকে আমরা গিয়ে মতিঝিল বাস স্ট্যান্ড থেকে আমরা এসি বাস কেটে ফেলবো। সো আমাদের যাওয়া আসাটা একদম কম খরচে হয়ে যাবে। তাহলে আমরা 18,000 টাকা যে যাতায়াত সহ খরচ লাগতো, আমরা ওইখান থেকে 4,000 টাকা বাঁচাইতে পারবো। আমরা 18টা 14,000 এ করে ফেলতে পারবো। সো 14,000 আমরা যাতায়াত খরচ একটু কমায় আনতে পারবো এবং আমরা যে কাজটা করতে পারবো ওইখানে খাওয়া-দাওয়া আমাদের সারাদিন থাকবো। একটু রেস্ট নেওয়ার ব্যাপার আছে। আমরা ওইখানে গিয়ে আরামসে এবং একটু খাওয়া-দাওয়া ভালো পিকনিকে তো খাওয়া-দাওয়া ভালো হয়। সো আমরা দুপুরের খাবারের সাথে, সাথে একটা বিকালের নাস্তাও এড করতে পারবো। ভালো নুডলস সহ ভালো কিছু আইটেম। সো আমরা কিভাবে খরচ করলে সবচেয়ে ভালো হবে? এই সকল প্ল্যানিং এবং সেই জিনিসটা প্রপারলি এক্সিকিউট করা সবকিছু মিলায় হচ্ছিল এই অর্থায়ন বা ফাইন্যান্স। ভাই, কোথায় টাকা লাগবে? কত টাকা লাগবে? টাকাটা কিভাবে পাবো? কই কিভাবে টাকাটা খরচ করলে সবচেয়ে বেশি আমাদের লাভ হবে? মানে কিভাবে টাকাগুলো অ্যালোকেট করলে আমাদের সবচেয়ে লাভ হবে এবং লাস্টলি আমরা ওই কাজটা প্রপারলি এক্সিকিউট করা, যাওয়া মানে যে কাজটা করার প্রপারলি করতে পারা। এই সবকিছু মিলায় আমরা আমাদের অর্থায়নকে বুঝে থাকি। সো তোমার সায়েন্সের বন্ধু, ইংরেজির বন্ধু ভাই ফাইন্যান্সিং বলতে কি বুঝিস? ওই যে পিকনিকের টাকা খালু দিয়েছে ওটা ছিল ফাইন্যান্সিং। সাধারণ অর্থে ফাইন্যান্স এটাই বোঝায়। সাধারণ অর্থে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ করাকে বোঝায়। তবে তোমরা তো আর সাধারণ স্টুডেন্ট না, তোমরা বিজনেস স্টাডিজ স্টুডেন্ট। সো তোমাদের তো সাধারণ অর্থ বুঝলে হবে না, তোমাদের বুঝতে হবে ফাইন্যান্স বলতে কত টাকা লাগবে, কই থেকে লাগবে, টাকাটা কিভাবে খরচ করবে, সবকিছুর প্ল্যানিং এবং এক্সিকিউশনকে আমরা অর্থায়ন বলবো। সো দেখো, ফাইন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হলো ফাইন্যান্স। এইটার বাংলা প্রতিশব্দ হলো অর্থায়ন বা অর্থ সংস্থান। সো সাধারণ অর্থে অর্থ সংগ্রহ করাকে ফাইন্যান্স বলে, অর্থ সংস্থান। তবে মেইন অর্থ হচ্ছিল অর্থায়ন। এর জন্য বইয়ের নামও দেখবা অর্থায়ন বা ব্যবসায় অর্থায়ন দেওয়া, অর্থ সংস্থান দেওয়া না। অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ। তোমরা পিকনিক করতে গেলা, তোমাকে দায়িত্ব দিছে, তুমি তো স্মার্ট যে ভাই আমার সব মিলে 18,000 টাকা পাইছিলাম এবং প্ল্যান ছিল মাইক্রোবাস ভাড়া করবো, বাট মাইক্রোবাস ভাড়া না করে আমরা করব, ওই যে কি বলে মেট্রো এবং এসি বাস করে যাবো আর কি, যাবো আসবো। সো এবং ওইখানে গিয়ে আবার একটু রিক্সা দিয়ে সুন্দর পরিবেশ ঘুরবো, আরো ভালো। এবং বাকি জায়গাতে কি করলাম, আমি নাস্তা করতেছিলাম, ভালো প্ল্যান করছো। বাট 18,000 টাকার 18ই প্ল্যান করে করলাম, এটা কিন্তু হবে না। ইফ ইউ আর স্মার্ট, তুমি আরো প্ল্যান করবা যে আচ্ছা আমি আচ্ছা এইখানে একটা মিনিট ওয়েট করো একটু, তোমাদেরকে সব প্রপারলি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার মনে হয় একটু কি প্রবলেম হচ্ছে কিনা, আই গেস না, ঠিক আছে মনে হয়। আচ্ছা ওকে ডান, আই থিঙ্ক একটু সমস্যা হচ্ছিল। ওকে, সো তুমি যে স্মার্ট হও, তুমি কিন্তু কাছে 500 টাকা রেখে দিবা বা 1,000 টাকা। আচ্ছা ভাই রাখি 1,000, যদিও এখানে কোনো সমস্যা হয় কোনো কিছুতে একটা বেশি খরচ লাগতেছে, ভাই টাকা ওই বাজেটে টাকা দিয়ে হয়ে যাবে, এক্সট্রা দেওয়া লাগবে না। টাকা বেঁচে গেলে এসে ফেরত দেয়, ফুপা এই নাও 1,000 টাকা পাচ্ছে, তুমি বললে আমি এটা রেখে দেবো, আমি সেইং আর কি। সো টাকা দেখো, এটাই এখানে বলছে অর্থায়নের নগদ। অর্থায়ন হলো নগদ অর্থের পরিকল্পনা, কত টাকা লাগবে, সংগ্রহ কই থেকে সংগ্রহ করব, কই থেকে পাবো, সেইটা ব্যবহার করব কিভাবে, এবং কিছু টাকা বেঁচে গেলে সেটা সংরক্ষণ করা ও নিয়ন্ত্রণ করা সংক্রান্ত আর্থিক কর্মকাণ্ডের সমষ্টি। পরিকল্পনা, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ, নিয়ন্ত্রণ, এই সবকিছুকে বলা হয় হচ্ছিল অর্থায়ন। যদি বলে ভাইয়া এখন কিছু ডেফিনেশন আসে, আমরা কি লিখবো? সংজ্ঞা আসলো, সংজ্ঞা হবে এটা। অর্থায়ন আমরা মূলত ব্যবসায় পরিকল্পনার জন্য ব্যবসা অর্থনীতি লিখবো। সো একটি ব্যবসা পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস থেকে সেই মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে ব্যবসায়ের মুনাফা সবচাইতে বেশি হবে, সেই সকল বিষয়ের পরিকল্পনা প্রণয়ন ও
বাস্তবায়নের কার্যক্রমকে অর্থায়ন বলে। তুমি তোমার বাসার পিকনিকের ক্ষেত্রে কি করছিলা? কত টাকা প্রয়োজন? 18,000 টাকা। কই থেকে পাবা? খালুর থেকে। কিভাবে ব্যবহার করবা? ভাই মাইক্রোবাস না করে আমরা এইভাবে যাবো, গিয়ে আমরা কম টাকা যাতায়াতে খরচ করে খাওয়াতে বেশি টাকা দিব। পিকনিকে বনভোজনে ভাই খাওয়া-দাওয়া তো ভালো থাকা লাগবেই। দুপুরে ভালো লাঞ্চ, হালকা ভালো নাস্তা। সো এইটা কিভাবে করলে তোমাদের সবচেয়ে বেশি আনন্দ হবে? ভাই মাইক্রোবাসে করে গেলাম বাট সারাদিন কম খাইলাম ওইখানে। খিদা লাগছে বিকেলে, খিদা পেট নিয়ে আসলাম। ভাল লাগবে না। বাট বাসে করে গেলাম মাইক্রোবাস না নিয়ে, রিক্সায় একটু ঘুরলাম। সুন্দর পরিবেশে বিকালে রিক্সায় ভাল লাগবে সেখানে। দুপুরে ভালো লাঞ্চ করলাম, বিকেলে ভালো নাস্তা করলাম, পেট ভরা। মানে পেট ভালো, মানে পেট ভরা তো মন আছে না যে কি পেট খুশি তো মন খুশি ওরকম। ভাই আনন্দ যখন তো ফুর্তি করে চলে আমরা এখানে চলে আসলাম। হালকা ক্রিকেটও খেললাম বিকালে, ব্যাট বলও নিয়ে গেলাম কিনে, হইতে পারে। তো কি করলে তোমরা সবচেয়ে বেশি এনজয় করবা, এবং এই বিষয়গুলা প্ল্যান করা এবং সেটা এক্সিকিউট করা তোমার ফাইন্যান্সের কাজ। আর ব্যবসার ক্ষেত্রে কি ভাই দেখো, ব্যবসা পরিচালনা করতে কি পরিমাণ টাকা প্রয়োজন, কই কই থেকে সেই টাকা সংগ্রহ করবে, কিভাবে বিনিয়োগ করলে। আমাদের পিকনিকে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আনন্দ করা, তাই না? সো সেইটা আমরা কিভাবে করব প্ল্যান করলাম। ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা, সেটা করব। সো কিভাবে বিনিয়োগ করলে ব্যবসার মুনাফা সবচেয়ে বেশি হবে, এই সকল বিষয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নকে কাজকেই বলা হয় অর্থায়ন বা ব্যবসায় অর্থায়ন। সো বেসিক্যালি কই থেকে কত টাকা লাগবে, কই থেকে টাকা সংগ্রহ করব, কিভাবে বিনিয়োগ করলে মুনাফা সবচেয়ে বেশি হয়, এইটা পরিকল্পনা করা এবং বাস্তবায়ন করাকে আমাদের অর্থায়ন বলে। ভাই বলো, অর্থায়নের কনসেপ্টটা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা? আর সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ বলতে চাই। একটা, আমি গত 15 মিনিট ধরে পড়াচ্ছি, আরেকটু 20 মিনিট ধরে পড়াচ্ছি, গত 10 মিনিট ধরে আমি অর্থায়ন বুঝাইলাম। তোমরা খুবই ডিসেন্ট ওয়েতে কমেন্টে কোনো কিছু লেখো নাই। জাস্ট মাঝে বলছিলাম প্রবলেম নেই, তোমরা জাস্ট বলছো ভাইয়া না ভাইয়া ক্লিয়ার আছে। অনেক সময় অনেক ব্যাচে হয়, তোমাদের প্রিভিয়াস ব্যাচেও এর সময় এই তোমার বাসা কোথায়, এই তোমার কে চ্যাপ্টার পড়া হয়েছে কিনা, এই বন্ধু তুই কেমন আছিস, এইসব কমেন্ট হয়। এগুলা ক্লাসে অনেক বেশি ডিস্ট্রাক্টেড হয় এবং আমি অত্যাধিক বিরক্ত হই। বাট আমি যখন পড়াইলাম গত 10 মিনিট, তোমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওয়েতে ক্লাসের পরিবেশটা বজায় রাখছো, কোনো আউফাও কমেন্ট করো নাই। দ্যাট ইজ ওয়াই তোমরা যখন কমেন্ট করছো, আমি এই যে জাস্ট বলছিলাম তোমরা ক্লিয়ার আছে কিনা সবকিছু, তাই জাস্ট ওইটাই বলছো ক্লিয়ার। সো আমি দেখছি আচ্ছা যা আমি প্রশ্ন করছি তোমরা বলতে পারছো, আর বলছো আর আমি পড়ে ফেলতে পারছি। সো আমার জন্য খুব সুবিধা হয় যখন তোমরা ক্লাসে অন্য কথা না বলো, এবং যখনই তাহলে দুই একটা কমেন্ট আসে মাঝখান থেকে আমি তাকাই, কারণ ভাই মাঝে যদি ক্লাসের অন্য কথা কেউ মনে করো ডিস্টার্ব করতেছে না, জাস্ট পড়া রিলেটেড কথা বললে কি হবে ভাই এটা বুঝি না, আরেকবার বুঝেন। যেরকম এখন একবার বলছে এই যে ইহসান রহমান স্যার, আরেকবার একটু রিপিট করেন সো সংখ্যাটাকে, আমি এখন আবার করে দিব। সো যখন ক্লাসের টপিকের কথাবার্তা বলা আমার জন্য ইজিয়ার হয় তোমাদের প্রবলেম বুঝতে এবং সেটা ক্লিয়ার করতে। বাট অনেক সময় আসে ভাই অনেক ডিস্টার্ব করে, সো সেটা কিন্তু ক্লাসে একটু টাফ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ তোমরা এতক্ষণ এই কাজটা করো, এবং আশা করতেছি এন্টার কোর্স জুড়ে এই কাজটা করবা না। ইয়াস, এর আগে চ্যাপ্টার 1 পড়ি নাই, আজকে পড়লাম ভাইয়া। তালহা ক্লাসের পরে মনে হবে ভাই ইজি চ্যাপ্টার, এটা কেন পড়ি নাই, আধা ঘন্টা পড়ার ব্যাপার, পড়ে ফেলবা ক্লাসের পরে। ওকে, সো গত ক্লাসে আমি গত ক্লাস বলতে গত প্রশ্নটা ক্লাস ছিল পেইড, বাস আমি স্টুডেন্টকে ব্যান করে দিছি ভাই, ক্লাসের মধ্যে ফাও কথাবার্তা বলতেছে। সো দিছি ব্যান করে, ভাই টাকা দিয়ে গেছে ঠিক আছে, ক্লাস করা লাগবে না, ক্লাসে ডিস্টার্ব করছো, স্কুলে আমরা টাকা দিয়ে পড়ি, বাট ক্লাসের মধ্যে দাঁড়ায় আমার সালাম দিলাম পড়ার মাঝখানে, ছাড় তো গিয়া সালাম দিছো বাট দিয়ে থাপ্পড় দিয়ে ক্লাসে করে, ভাই পড়া দিচ্ছি তুমি ক্লাসের আগে সালাম দাও ঠিক আছে, ক্লাসের মাঝখানে দাঁড়ায় সালাম দেওয়া তো একটু কেমন ব্যাপার তাই না? কথাবার্তা বলা তো আরো খারাপ ব্যাপার, ক্লাসে পরিবেশ নষ্ট করা। সো থ্যাংক ইউ সো মাচ গাইস। ওকে, আরেকবার বলবো, ইয়েস আরেকবার বলবেন, ঠিক আছে। সো অর্থায়ন ব্যাপারটা কি ভাই, একটু আগে একটা এক্সাম্পল দিছি যে ভাই আমরা পিকনিকে যাব। সো পিকনিকে কি করব ভাই, যাইতে কত টাকা লাগবে, কে টাকাটা দিবে, ফুপাও দিতে পারে, ফুপা না দিলে সবাইকে আমরা চান্দাও তুলতে পারি, বিভিন্নভাবে হইতে পারে। আমরা আগে বারবিকিউ করতাম, আমার প্রতি ডিসেম্বর যেটা করি, আমি আমার ফুপু বাবা, আমার ফ্যামিলি মানে আমার বাবা মা ভাই বোন আছে, আমার ফুপুরা পাশে নানারা থাকে, সবাই মিলে আমরা আশেপাশে যদি 3-4 ঘর থাকি, আমাদের শ্যামলির আদাবর আমার আশেপাশে অনেকে থাকি, আমরা সাথে আমরা পিকনিক করি। আগে যেটা হলো বাবা ফুপু চাঁদা তো তুলতাম না, মানে ঘরের মানুষের কাছে কি চান্দা, ফ্রেন্ডরা করে চান্দা হইতে পারে, বাট এখন ফ্যামিলি থেকে আগে বাবা ফুপু দিত, এখন আমরা অনেকে চাকরি করে, আমি আমার কত পিকনিক বারবিকিউতে আমরা অনেকে করছি, আমি আমার কাজিনরা সব টাকা দিয়ে দিছি। সো এইভাবে টাকা কই থেকে আসবে, পিকনিকে যেটা হইতে পারে চাঁদা তুলতে পারো, অন্যকে দিতে পারে, ফুপা দিয়ে দিবে, কত টাকা লাগবে কে দিবে, টাকাটা কিভাবে ইউজ করলে সবাই বেশি পিকনিকে যাবো উদ্দেশ্যকে আনন্দ করা, তো টাকাগুলো কিভাবে ইউজ করলে সবাই সবচেয়ে বেশি আনন্দ পাবে, এই সকল প্ল্যান করা এবং সেটা এক্সিকিউট করা হচ্ছিল আমাদের পিকনিকের অর্থায়ন।
বাট আমরা তো বলতেছি ব্যবসা শিক্ষা, ব্যবসায়ী স্টুডেন্ট। সো বিজনেসের ক্ষেত্রে অর্থায়ন বলতে কি ভাই, একটা ব্যবসা চালাইতে কি পরিমাণ টাকা লাগবে। ব্যবসার ক্ষেত্রে টাকাকে আমরা মূলধন বলি। সো কি পরিমাণ মূলধন প্রয়োজন, সেই মূলধনটা আমরা কোন কোন উৎস থেকে পাবো, কই থেকে পাবো, সেইটা কিভাবে বিনিয়োগ করলে মুনাফা সবচেয়ে বেশি হবে, এই সকল ব্যাপারের প্ল্যানিং এবং এক্সিকিউশনকেই আমরা ব্যবসায় অর্থায়ন বলি। এটাই বলা আছে। দেখো, একটা ব্যবসা চালাইতে গেলে, পরিচালনা করতে গেলে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন উৎস থেকে সেই মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করবে, কয় টাকা লাগবে, কই থেকে টাকাটা পাবো এবং কিভাবে বিনিয়োগ করবো। আমি জানি আমি হচ্ছিল জুসের ব্যবসা করব, করতে আমার সবার টাকা লাগবে 3 কোটি টাকা, টাকাটা কই থেকে পাবো এবং কিভাবে বিনিয়োগ করবো। আমি জানি জুসের ব্যবসা করব, আমার একটা মেশিন লাগবে জুসের, বাট আমি কি মেশিনটা কিনবো নাকি লিজ আকারে নিব, এই প্ল্যানিং করা। কই থেকে মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে মুনাফা সবচেয়ে বেশি হবে, এই সকল বিষয়ের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন কাজকেই আমরা অর্থায়ন বলি। ভাইয়া ব্যান করলে, আরে ভাই করলে কথা বলতে পারবা না। ইয়াস, ক্লাস কখন শুরু হয়েছে? এক্স্যাক্টলি 4টা থেকে। স্যার এই কোর্সে কতগুলো রেকর্ডে থাকবে, যতগুলা ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত রেকর্ড থাকবে। একটা ক্লাস একবার লাইভ 1000 বার রেকর্ড করতে পারবা, কোনো অসুবিধা নেই, তোমাদের ইচ্ছা মতো নাও না। ওকে, ডান। চলো, আই থিঙ্ক ভাইয়া বুঝতে পেরেছো, গেল। এইবার দেখো, সো অর্থায়ন মূলত কি করে, তহবিল সংগ্রহ এবং সেইটা ব্যবস্থাপনা। মেইনটা কাজটা টাকাটা আনা এবং সেইটা ব্যবহার করা। ব্যবস্থাপনা বলতে ব্যবহার হইতে পারে তার কিছু পরিমাণ টাকা বিনিয়োগ করা, কিছু পরিমাণ টাকা জমা রাখা, সবকিছু মিলাই কিন্তু অর্থায়ন। আমি একটা ব্যবসা করলাম, জুসের ব্যবসা বললাম, আমার 3 কোটি টাকা লাগবে। 3 কোটি টাকা মানে কি আমি 3 কোটি টাকায় বিনিয়োগ করবো, মানে খরচ করে ফেলবো? নিশ্চয়ই না। হয়তোবা সেখান থেকে আমার 2 কোটি টাকা আমার ব্যবহার হবে, বাকি 1 কোটি টাকা জমা রাখবো যেন প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি। সো কত টাকা কিভাবে কি ব্যবহার করব, ওইটাকেই বলা হয় হচ্ছিল ব্যবস্থাপনা। সো অর্থায়ন, তোমার সায়েন্সের বন্ধুরা, আর্টসের বন্ধুদের মনে হবে ভাই টাকা কোথা থেকে সংগ্রহ করাকে সাধারণ অর্থে, এটা হচ্ছিল আমাদের সাধারণ অর্থে, সাধারণ অর্থে অর্থ সংগ্রহ করাকেই বলা হয় অর্থায়ন। বাট তোমরা আগেন সাধারণ অর্থে না, তোমরা বিজনেস স্টুডেন্ট, তোমাদের কথা টাকা সংগ্রহ করতে হবে, সেটা কিভাবে ব্যবহার করতে পারে, সবগুলো আমাদের অর্থায়ন। তহবিল কি? তহবিল মানে টাকা, টাকাকেই তহবিল বলে, মানে টাকাকেই তহবিল বলা হয়। স্যার পড়া হলে কি এইচডব্লিউ দিবে, লাস্টে কিছু আমি সৃজনশীল দিয়ে দিব, তোমার নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? কয় মিনিট ক্লাস গেছে? আমার এখনো 45 মিনিট দেখাচ্ছে ভাইয়া। এক্স্যাক্টলি তোমাদের ক্লাস আগে থেকে চালু হচ্ছে, তোমরা আগে ঢুকতে পারো। তোমরা ঘড়িতে এক্স্যাক্টলি 4টার সময় ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? তো গেল। এইবার বলো একটা মজার প্রশ্ন, দেখি কে কে পারো। অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে একটু বলো তো। পিডিএফ কোথায় পাবা? সব আমাদের অ্যাপে। তোমরা যে কোর্স কিনেছো সেখানে তোমরা আমাদের অ্যাপেই পেয়ে যাবা। তোমরা অ্যাপেই ক্লাস করতেছো, আগে এটা ফেসবুকে হতো, এখন অ্যাপে হচ্ছে। সো তোমরা কিন্তু সব অ্যাপে পাবা। ভাইয়া অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে বলো তো। অর্থায়ন কি নিয়ে কাজ করে, উত্তর কি হবে বলো। আমি তোমাদেরকে একটা পোল দেই, একের উত্তর এমসিকিউ 1 কি হবে বলো দেখি, কে সবার আগে উত্তর দিতে পারো। ABCD, দেখি তোমাদের কাছে একটা পোল যাবে, দেখি পোলের উত্তর কে কে দিতে পারো। আজকে একটা মজার জিনিস দেখাবো তোমাদেরকে। যারা পোলে উত্তর করতেছো অলরেডি বুঝে গেছো তুমি যে উত্তরটা করতেছো সেটা একটা ভুল উত্তর। দেখি অলরেডি যতজন ভোট দিয়েছো তার 53% মানুষ ভুল উত্তর দিয়েছো গাইস। দেখো ডি হবে, ইয়েস, রাইট অ্যান্সার ইজ ডি। একটা মজার কথা বলবো, এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা এসএসসি পার করে, এইচএসসি পার করে তোমরা অ্যাডমিশন দিবা,
অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন, এটা তোমাদের বইয়ের প্রশ্ন না, কোনো এসএসসি পরীক্ষার প্রশ্ন না, একটা অ্যাডমিশন পরীক্ষায় আসা প্রশ্ন। তহবিল অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে? তহবিল সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, একটু আগেই বলছি। তহবিল সংগ্রহ এবং তহবিল ব্যবস্থাপনা। ভাইয়া তহবিল সংগ্রহ এইটা কি সত্য কথা? হ্যাঁ ভাই, এটা সত্য কথা, এটা 50% সত্য। কারণ তহবিল সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, 100% না। ভাইয়া তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা এটা কি সত্য? এটা তো 100% সত্য কথা ভাইয়া, এটাই রাইট হবে। তহবিল ব্যবস্থাপনা এটা কত পার্সেন্ট? এটা তো হাফ সত্য কথা, 50%। বাট এইখানে সবগুলো মানে এটা তো 200% সত্য কথা ভাই। এটা তহবিল সংগ্রহ নিয়েও কাজ করে, ব্যবস্থাপনা নিয়েও কাজ করে, দুটো নিয়ে তো তহবিল তো সবগুলো নিয়ে কাজ করে, এর মধ্যে এটা নিয়েও করে, এটা নিয়েও করে। এই দুটো আবার এখানে বলা আছে, বাট সবগুলো মানে তো সবগুলা ভাইয়া। সো রাইট উত্তর ডি। আমাদের ভর্তি পরীক্ষা একটা মজার জিনিস বলি, তোমরা যে পড়া শুরু করছো, অনেক প্রিপারেশন এইচএসসির, তোমরা এখন যা আমি তোমাকে এই যে কোর্সে যা পড়াইতেছি, এই কোর্স শেষ হওয়ার পরে তোমরা, আমি এবং ফাইজালও পড়াবো, তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবে একদিন ইনশাল্লাহ। দেখবা এই কোর্সের অ্যাটলিস্ট 2-3টা প্রশ্ন তোমরা এই পড়ানো থেকে তোমরা কমন পাবা আর কি, এরকম বেসিক জিনিসপত্র, এই টাইপের জিনিসপত্র আসে আর কি। বেসিক স্ট্রং করা গুরুত্বপূর্ণ। বহুপদীতে হইলে আমাদের হয়তো না 1 2 3 পরে ক খ আসতো 1 ও 2 1 ও 3 2 ও 3 1 2 3, ওরকম ব্যাপারটা কিন্তু, ঠিক আছে। সো রাইট উত্তর এখানে আমাদের ডি, সবগুলো, ঠিক আছে। সো গাইস ভালো মতন দেখতে হবে প্রশ্ন, আমরা খ হইলে তাগাই দেই, বাট না, উই হ্যাভ টু মেক শিওর যে ভাই কোন অপশনে কি আছে, কোনটা সবচেয়ে রাইট। এখানে সবগুলা রাইট। আমাদের ভর্তি পরীক্ষায় ইভেন এইচএসসি তো অনেক সময় এমন প্রশ্ন হয় যে ভাই কোনটা রাইট, ভাই সব কয়টা রাইট, তোমার ভাইকে, আমার পাশে আমার আপন ভাই দাঁড়ানো, তার পাশে আমার চাচতো ভাই, তার পাশে আমার ফুফাতো ভাই, সব কটা আমার ভাই, বাট একজনকে চুজ করতে বলছে। আমার ভাই বলতে এখন আপন ভাইতেই সবাই আগে আসবে, আপন ভাইরে আমি তারা করাবো, ওরকম। ভাই তোমার পাশে তোমার এখানে কে কে, এইটা কি হবে, মানে সমগ্র ভুল উত্তর 4টা অপশন, বাট সবচেয়ে কম ভুল কোনটা, আমরা ওটাকে দাগাবো, এরকম জিনিসপত্র আমাদের ই করতে হবে, ঠিক আছে। ওকে, ফার্স্ট আমি কি, শৈবাল ফার্স্ট হয়েছে, ওকে সাবাস। ওকে, চলো পরে আমরা দেখি অর্থায়নের ক্রমবিকাশ। অর্থায়নের ক্রমবিকাশটা তোমাদেরকে বুঝানোর খুব একটা কিছু নাই। অর্থায়নের ক্রমবিকাশ ভাই, অর্থায়নের হিস্ট্রিটা কিভাবে আসছে, কবে শুরু হয়েছে না হয়েছে, কই থেকে আসছে, তোমাদের বইয়ে অর্থায়নের হিস্ট্রি যদি আমি একটু দেখি, আমি একটু এটা বইটা বের করি, স্লাইডে তো আমি টপিকগুলো আনছি, তোমাদের অর্থায়নের হিস্ট্রি যদি একটু নিয়ে আসি। আমরা দেখুন অর্থায়ন কাকে বলে দেখলাম, অর্থায়নের ধারণা দেখলাম, দেখো এই যে দর্জির কথা বলা আছে, তারপর অর্থের ব্যবস্থাপনা, আমরা এখানে তহবিল অনেক কিছু আছে আর কি, ঠিক আছে, আমরা দেখুন এগুলো কিন্তু পড়ছি, ঠিক আছে। অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা, দেখো আমরা স্লাইডে যাব, বইয়ে কি লেখা আছে একটু দেখি। দেখো প্রথমে বলা আছে সপ্তদশ শতাব্দীর, ওকে, সো এখানে আমাদের সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই, সো কবে হয়, সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পরেই উৎপাদন কৌশল জটিলতা হয় এবং বিশেষায়িত ও বিবেচিত প্রক্রিয়ার মাধ্যমে তোমার আছে, এখানে অনেক কিছু আছে, অর্থায়ন ক্রমবিকাশের ধারা অনেক কিছু আছে। ক্লাসিক্যাল ধারার ব্যষ্টিক অর্থনীতি উন্নয়নের সাথে সাথে ব্যবসায় নিজস্ব এই বিশেষায়িত অর্থনীতি নিয়েও ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে অর্থায়ন সম্পৃক্ত ছিল। এরপরে কবে কবে কি হয়েছে, 1930-এর পূর্ববর্তী দশক, এ সময়কালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয়। যুক্তরাষ্ট্রের যেই কোম্পানিগুলো আছে তারা একত্রিত হওয়া শুরু করে। কিভাবে, আমি একটা জুতা বানাই, আমার হচ্ছিল, আমি জুতা বানাই, আমি কাঁচামাল কিনে আনি, চামড়া একজনের কাছে কিনে আনি, আমরা বললাম ভাই আসেন পার্টনারশিপ করি, আমরা একসাথে মিলে ব্যবসা করি, আপনি কম দামে কাঁচামাল দেন, আমরা একসাথে বিক্রি করে লাভ ভাগ করব, বা আপনি আমাকে ফ্রিতে দেন, আমরা একসাথে বানাই, আমরা বিক্রি করি। এইভাবে একত্রীকরণের হয়। এবং আর্থিক বিবরণীর বিশ্লেষণ করে কোন সাথে কোনো কোম্পানি, আচ্ছা এই জিনিসগুলো তোমরা নিজেরা আই থিঙ্ক পড়ে বুঝতে পারবা, এখানে প্রত্যেকটা লাইন অনেক গুরুত্বপূর্ণ এবং এইখানে আমাদের প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে। মেক শিওর আমরা প্রত্যেকটা লাইন পড়তেছি, দাগায় দাগায় পড়তেছি, এবং কোন দশকে কি হয়েছে সেটা মাথায় রাখতে হবে, আদারওয়াইজ এখানে আমরা মিস করতে পারি। আমি আসলে এখানে পড়ে সময় আর দিলাম না, বিকজ গাইজ বাংলা লেখা আছে, তোমরা ম্যাচুর এনাফ পড়ে সব বুঝতে পারবা, আমি মেইন জিনিস বলতেছি আর কি। সো আমাদের অর্থনৈতিক ক্রমবিকাশ কবে কি হয়, এইটা যেরকম একটা আছে, এই জিনিসটা এইচএসসি বইয়ের, ঠিক আছে, এটা তোমাদের বইয়ে না, এটা এইচএসসির বইয়ের আছে, তবে এই জিনিসটা তোমরা হালকা দেখে নিও। প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন একটা বই লেখে, কর্পোরেশন ফাইন্যান্স, এ স্টাডি অফ দি প্রিন্সিপাল অ্যান্ড মেথড, বইটি 1897 সালে প্রকাশ হয়। এইটা অর্থায়নের
প্রথম কোনো বই যেটা অর্থায়নকে একটা আলাদা বিষয়ের উপরে ভিত দেয়, এবং এর ফলে এরপর থেকে আস্তে আস্তে অর্থায়নের ব্যাপারটা আস্তে আস্তে ইউজ করা শুরু হয়। মূলত আমাদের 1930-এর দশক থেকে অর্থায়ন যে একটা ডিফারেন্ট জিনিস, যে ভাই ব্যবসা করতে গেলে এই যে টাকা কই থেকে নিব, কিভাবে ব্যবহার করব, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাও একটা ভালো মতন বোঝার একটা ব্যাপার আছে। তখন থেকে শুরু হয়। 1930-এর দশকে কি হয়, যুক্তরাষ্ট্রগুলোর মধ্যে একত্রীকরণ প্রক্রিয়া ব্যাপকভাবে শুরু হয়। 30-এর পূর্ববর্তী দশকে বা 30-এর দশকেও আমাদের পণ্যের মূল্য পড়ে যায়, যুক্তরাজ্যের শেয়ার বাজারে ধস নামে। তোমরা এইচএসসি তে পড়বা ব্ল্যাক টুইসডে। এখানে অনেকগুলা টপিক, অনেকগুলা পিন পয়েন্ট করে দেওয়া আছে। তোমরা এইটা নিজেরা একটু পড়ে নিবে। এখানে বুঝানোর কিচ্ছু নাই। ঠিক আছে? ভাইয়া ইম্পোর্টেন্ট লাইন দাগায় দেন। না, ইম্পোর্টেন্ট লাইন তোমরা পড়বা। আমি এইটা না ফ্র্যাঙ্কলি একটু কম প্রেফার করি ভাইয়া, বই দাগায় দেন। একদম দিয়ে দিলে তোমরা একটা স্ট্রাগল ফেস করবা। তোমাদের নিজেদেরও কিছু পড়ার জায়গা আছে। তোমাদের নিজের যারা পড়ে দাগাবা, তোমরা কিভাবে বুঝবে ইম্পোর্টেন্ট লাইন? কোন টাইপের প্রশ্ন আসে? তোমরা টেস্ট পেপার তোলো, তোমরা প্রশ্ন সলভ করো। আমি একটা তোমাদের সাজেশন দিব ভাই, চ্যাপ্টারটা পড়ে টেস্ট পেপার কিনে ফেলো। তোমাদের টেস্ট পরীক্ষা কি হইছে? হয় নাই মনে হয় এখনো। তোমাদের টেস্ট কি হয়ে গেছে তোমাদের এখনো সবাইর? বলো তো একটু। সো টেস্ট পরীক্ষা যদি প্রপারলি শেষ হয় সবার, তাহলে আ স্লাইডে যা আছে ওইগুলা পড়লে হবে। বই পড়া লাগবে তোমাদের এ প্লাস এর জন্য। স্লাইড থেকে তুমি কনসেপ্ট বুঝবা, তোমার রিভিশনের জন্য লাগবে। বাট পড়তে হইলে বই থাকা, বই থেকে পড়া ফরজ। এটার কোনো মাইন্ড নেই ভাইয়া। ভালো রেজাল্টের জন্য তোমার বই লাইন বাই লাইন তোমার বুঝতে থাকা লাগবে, পারা লাগবে। এটার কোনো বিকল্প নাই। বই ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট ভাইয়া। এটা ফরজ। এই কোর্স না করলে হবে যে তুমি খালি বই পড়ে বই বুঝতে পারো। কোর্সের রায়হান ভাই এখন দরকার নাই। রায়হান ভাই তোমাকে বুঝাই দিবে যেন তুমি যখন বইটা পড়বা তোমার জন্য ইজিয়ার হয়। সো হয় নাই। হয় নাই এখনো টেস্ট পেপার। ইয়েস মানে সরি, আ টেস্ট এখনো তোমাদের বাকি। তোমাদের টেস্ট পেপার এখনো বের হয় নাই। অনেক পরে হবে। ভাই দরকার নাই। তোমরা বিগত বছরের টেস্ট পেপার নাও একটা। যেটা পুরাতন হয়তোবা সিনিয়র ভাইদের কাছে, বা ঢাকা নীলক্ষেত যেরকম বইয়ের আখড়া, এরকম দেশের বিভিন্ন বিভাগে বিভিন্ন বইয়ের আখড়া আছে। ওখানে যাও, গিয়ে পুরাতন ময়লা টেস্ট পেপার কেনো একটা কম দিয়ে। তোমরা একটা চ্যাপ্টার যে পড়তেছো, পড়ে ওইখান থেকে ভাই আচ্ছা পড়ছি, দেখি কি টাইপের প্রশ্ন আসে, সলভ করো ধুমায়। কি প্রশ্ন আসে? যখন তোমরা করবা তোমরা বুঝবা আচ্ছা এই টাইপের প্রশ্ন আসে। তোমাদের জন্য বুঝতে অনেক বেশি ইজি। তোমরা একটা চ্যাপ্টার পড়ে বুঝতে পারবা। সিকিউ এই টাইপের সিকিউ হয়, এমসিকিউ ওই টাইপের এমসিকিউ। তুমি যখন তাহলে পড়বা লাইন বাই লাইন, তোমার জন্য দাগানো ইজিয়ার হবে। আচ্ছা এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে যে পড়ি। আমি দাগাই দেই না, তোমার নিজে থেকে বের করে পড়াটা একটু প্রবণতা কমে যাবে, তোমার রেজাল্ট খারাপ হওয়াটা খুব বাড়বে। অ্যাজ এ টিচার আমি কখনো এইটা পছন্দ করব না আমার স্টুডেন্ট নিজে বুঝবে না কোনটা করা লাগবে। যখন তুমি বুঝতে পারো ভাই আমি জানি কি করতে হবে, আমি দাগ দিয়ে পড়ি, আমার জন্য ইজিয়ার। স্টিল না ভাই আমি দাগায় পড়তে পারি না, আমি এটা জানি না কিভাবে করে। একটা গাইড কেন? গাইডে একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ আছে, ওইসব পড়ে যাও। হয়তোবা ১০০ তে তুমি তখন ৫০-৫৫ পাবা, ৬০ পাইতে পারো অনেক লাখ ভালো হইলে, এর থেকে বেশি ভালো করা পসিবল না। যারা বলে না ভাই আমার জন্য এসএসসি 5 পাওয়া ইম্পোর্টেন্ট, কজ আমি ভালো একটা কলেজে চান্স পেতে পারি চাই এবং পরবর্তীতে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। তাদের জন্য ভাই বইয়ের লাইন নিজে পড়ে, নিজে দাগিয়ে, নিজের মতো করে নোট করা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে। সো আমাদের এই বিষয়গুলো আছে। ৬০ এর দশকে একটা অনেক কমন প্রশ্ন ফর এসএসসি, এইচএসসি অ্যাডমিশন। কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়? আধুনিক অর্থায়ন যাত্রা শুরু হয় ১৯৬০ এর দশকে। শেয়ার বাজারটা ছিল। ৭০ এর দশকে কম্পিউটারাইজড পদ্ধতি আসে আর অনেকগুলো ব্যাপার আসে। ৮০ র দশকে ব্যবসা সম্প্রসারণ প্রতিযোগিতামূলক ব্যবসা টিকে থাকার জন্য অর্থায়ন হয়। ৯০ দশকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ ঘটে। এই ব্যাপারগুলো আছে ভাই, নিজেরা বই থেকে এমসিকিউ আসবে, একটু লাইন থেকে পড়ে নিবা, বুঝানোর কিছু নাই। আমি জাস্ট ওভারঅল একটা ব্রিফ আইডিয়া দিয়ে গেলাম। কিভাবে কি দেখতে হবে। ঠিক আছে? দেখো, সাধারণ এইবার বলো এইটা কি হবে? দেখো, একটু আগে আমি বারবার বলছি সাধারণ অর্থে অর্থায়ন হলো কি? বলো সাধারণ অর্থে অর্থায়ন বলতে কি বলে? ভাইয়া আসতে লেট হয়ে গেছে মিম ভাইয়া। অসুবিধা নেই, তুমি পরে রেকর্ডেড পেয়ে যাবা। কোনো অসুবিধা নেই। সাধারণ অর্থে অর্থায়ন বলতে কি বুঝায় বলো? কি হবে? অপশন করো। আমি পোল দিচ্ছি না, কমেন্টেই বলো কি হবে। একের হুমায়রা জাহান, মোহনা, আরেকজন কে বলবো? কমেন্ট চলে গেল। আচ্ছা ফরহাদ, জাহিন, সরি আরো ২ একজন লিখেছো বাট সবার নাম পড়তে পারতেছি না। আচ্ছা অনেকে এ বলতেছে, অনেকে বি, ম্যাক্সিমাম ই। ইয়েস। তহবিল সংগ্রহের অর্থ মানে সাধারণ অর্থে অর্থায়ন হলো তহবিল সংগ্রহ করা। পরের প্রশ্ন, অর্থায়নের মূল বিষয়বস্তু কি? এইটা আমাদের বইয়ের একটা লাইনেই আছে।
অর্থায়নের মূল বিষয় হচ্ছিল টাকা। অর্থায়নের কাজ কি ভাই? তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা। তহবিল মানে টাকা, মানে অর্থ। সো তহবিলের মূল বিষয়বস্তু হলো ভাই টাকা, তহবিল আছে, শ্রম, পরিকল্পনা। ৩ এর উত্তর কি হবে বলো তো? কি হবে? তহবিল। পরের প্রশ্ন, ব্যবসায়ের জীবনী শক্তি কোনটি? আমাদের প্রশ্ন হইতে পারে ভাই অর্থায়ন পড়তেছি, ব্যবসার জীবন শক্তি অর্থায়ন হবে দাগায় দেয়। না, ব্যবসায়ের জীবনী শক্তি হচ্ছিল অর্থ। একটা ব্যবসা চলে অর্থের উপরে। অর্থ দিয়ে তারা পণ্য বানায়, সেবা বিক্রি করে, পায় সবকিছু। সো টাকা, অর্থ। সো ব্যবসার মূল জীবনী শক্তি হচ্ছিল পুঁজি, অর্থ, তহবিল, মূলধন যেটাই থাকে না কেন। অর্থায়নের ক্রমবিকাশ শিল্প বিপ্লব প্রযুক্তির উদ্ভাবন ভাবে নিচের কোন সময়সীমা? সাধারণত ৬০ থেকে ৭০ এর শিল্প বিপ্লব প্রযুক্তির উন্নয়ন ঘটে থাকে আরকি। আচ্ছা, পরের প্রশ্ন। পোর্টফোলিও তত্ত্বের তত্ত্বের পোর্টফোলিও তত্ত্বের হবে না। উন্নয়নে কার অবদান সর্বাধিক? তোমাদের প্রশ্নে এবং আজকে এইচএসসি ফাইন্যান্স ফার্স্ট পেপার পরীক্ষা হলো আজকে ৬ তারিখে। আজকে প্রশ্ন এসেছিল পোর্টফোলিও তত্ত্বের মানে উদ্ভাবন কবে হয়? ১৯৫২ সালে। কে করে? হ্যারি মার্কুইজ। এই টাইপের বইয়ের বাইরে সাধারণত ভাই কখনো এসএসসি তে প্রশ্ন হয় না তোমাদের লেভেলে। ২-১ টা প্রশ্ন দিলেও দিতে পারে। এই টাইপের ২-১ টা। সরি গাইস, আমাদের একটু নেট ইস্যুর জন্য তোমাদের মাঝে ক্লাসটা আমরা স্ট্রিম অফ হয়ে গিয়েছিল। এক্সট্রিমলি সরি ফর দিস। আশা করি তোমরা আবার আমাকে দেখতে পাচ্ছ। আমাদের একটু মাঝে গ্যাপ পড়ে গিয়েছে, অনেকে চলে গিয়েছে ইন দ্য মিন টাইম। সো এই যে ব্যাক করেছি, আই থিংক আমাকে এখন প্রপারলি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, স্লাইড দেখা যাচ্ছে। এক্সট্রিমলি সরি। চলো গেট ব্যাক টু আওয়ার ক্লাস। ওকে, সো পোর্টফোলিও তত্ত্ব হ্যারি মার্কুইজ এইটা উন্নয়নে অবদান সবচেয়ে বেশি রেখেছেন। ওকে, সো আমাদের কি ক্লিয়ার গাইস? ওকে, ক্লিয়ার। এখন আমরা আমাদের অর্থায়ন কাকে বলে এই টপিক না ক্রমবিকাশ আমরা পড়লাম। এতক্ষণ যা বললাম এখান থেকে আমাদের মূলত এস আ এমসিকিউ আসার চান্সেস বেশি আরকি। আমরা এখন যে টপিকটা দেখব বা যেই টপিকগুলো দেখতে যাচ্ছি এখান থেকে মূলত আমাদের সিকিউ সবচেয়ে বেশি আসবে। আচ্ছা। সো অর্থায়নের শ্রেণীবিভাগ। আমরা অর্থায়ন বললাম কি ভাই, কত টাকা প্রয়োজন, কই থেকে টাকা সংগ্রহ করব, কিভাবে বিনিয়োগ করলে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে, এই সকল কাজের প্ল্যানিং এবং এক্সিকিউশনকে আমরা অর্থায়ন বলি। এখন দেখো এই যে কয় টাকা প্রয়োজন, কই থেকে টাকাটা আসবে, কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, এইগুলা তোমার আমার ক্ষেত্রে পরিবারেও হয়, আমরা আমাদের স্কুলেও হয়, মসজিদেও হয়। মনে করো মসজিদ বা মন্দির কিভাবে চলে? মানুষ ডোনেশন দেয়। মসজিদে হলে প্রতি শুক্রবার জুম্মার পরে জুম্মার সময় যে দান বক্স আছে বা সবসময় দান বক্স থাকে, মন্দিরেও একই রকম অবস্থা। সেই যে টাকা কালেক্ট হয় বা কিছু অনুদান থাকে এরিয়ার বিভিন্ন মানুষের কাছ থেকে, সেটা দিয়ে তাদের কি পরিমাণ বিভিন্ন যে ওই যে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এখানে আমাদের ইমাম, মুয়াজ্জিন ওদের খরচপাতি, মাসিক বেতন ভাতা এগুলা দেওয়া, এই সকল খরচ কিন্তু মিটানো হয়। তোমার আমার পরিবারের ক্ষেত্রে কি হয়? পরিবারে মনে করো বাবা আছে, মা আছে, আ ছেলেমেয়েরা আছে।
টাকা কই থেকে আসে? হয়তো বাবা মা বা যে যে যার যার পরিবারে থাকে গার্জিয়ান হয়তো বা চাচা ফুপু, তারা যে কোনো একজন বা দুজন ইনকাম করে, চাকরি করে বা ব্যবসা করে, সেখান থেকে টাকা আসে। সেই টাকা পরিবারের মানুষের যেই প্রয়োজন থাকা, খাওয়া, লেখাপড়া, চিকিৎসা এইসব কারণে খরচ করা হয়। কেবল কিভাবে করা হয়? কোন ওয়েতে করলে সবচেয়ে বেশি লাভবান হবে? আমরা মনে করি ইনকাম করতেছি, একজন একটা পরিবারে ২০,০০০ ৳৫০,০০০ মনে করো। এই টাকা দিয়ে কি করে? বাসা ভাড়া দেয়, খাওয়া-দাওয়া করে, কিছু টাকা জমায় প্রয়োজনে এবং কিছু টাকা লেখাপড়া এইসব ব্যাপারে ইউজ করা হয়। এখন মনে করো আমরা টাকা ৳৫০,০০০ পেয়ে চলো আমরা সবাই কক্সবাজার ঘুরতে যাই। মাসের শুরুতে বেতন পাইছি, কক্সবাজার গেলাম। ৳৩০,০০০ নাই হয়ে গেছে। বাকি ৳২০,০০০ মাস চলবে না। এটা তো প্রপার ওয়েতে হলো না। পরিবারেও অর্থায়ন আছে। কত টাকা কিভাবে কি করলে সবাই সবচেয়ে বেশি খুশি থাকে। হয়তোবা কক্সবাজার যাবো, ঠিক আছে। প্রতি মাসে আমরা ৳১০,০০০ করে জমাচ্ছি। ৩-৪ মাস জমা হইলে এরপর আমরা যাবো আরকি। এইভাবে। ব্যবসার ক্ষেত্রে হয়, ব্যাংকিং প্রতিষ্ঠান, হাসপাতাল সব জায়গায় কিন্তু অর্থায়ন আছে। সো এই যে অর্থায়নটা আমরা দেখলাম, আমরা কিন্তু অলরেডি ২ রকম অর্থায়ন দেখছি। পিকনিকের ক্ষেত্রে একভাবে হইতেছে, টাকা কই থেকে পাবো? কিভাবে খরচ করলে সবাই আমরা বেশি আনন্দ করতে পারবো? ব্যবসার ক্ষেত্রে একবার দেখছি, কিভাবে টাকা পাবো সেই টাকা ব্যবহার করলে সবচেয়ে বেশি মুনাফা হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে অর্থায়ন হয় এবং একেক অর্থায়নের উদ্দেশ্য একেক রকম। সবার আগে পারিবারিক অর্থায়ন। পরিবারে যে অর্থায়নটা করি। পরিবারের অর্থায়ন বলতে পরিবারের আয়ের উৎস ও নির্দিষ্ট খাতে ব্যয়। পরিবারে আয় কিভাবে আসে? হয়তোবা মনে করো একটা পরিবারে বাবা, মা ২ জন সন্তান আছে। একটা ছেলে, একটা মেয়ে। আয় কই থেকে আসবে? বাবা চাকরি করেন। সেখান থেকে টাকা আসে। সো আয়ের উৎস। ব্যয় কিভাবে হয়? বাসা ভাড়া, খাওয়ার খরচ, ২ জন ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, আরো কাজের যে হেল্পিং হ্যান্ড কাজের মানুষ যে বাসায় কাজ করে তার খরচ আছে। আরো এরকম অনেক রকম খরচ। সেগুলো খরচের উৎস, আয়ের উৎস এবং খরচের খাত বেসিক্যালি। সো ব্যয়ের খাত ঠিক করার আ ঠি আ করার ঠিক সঠিক পরিকল্পনা বোঝায় যে কই থেকে টাকা আসবে, কোথায় খরচ করব। পরিবারের সদস্যদের আয় নির্দিষ্ট খাতে ব্যয় করে পরিবারের প্রয়োজন মেটানো হয়। আমাদের মূল উদ্দেশ্য কি? পরিবারের প্রয়োজন মেটানো। আয় থেকে ব্যয় বাদ দিয়ে সঞ্চয় থাকলে তা পুনর্বিনিয়োগ বা অন্য খাতে ব্যবহার করা। যদি কেউ টাকা বেঁচে যায় প্রতি মাসে করার পরে, সেইটা আমরা সঞ্চয় করব। উৎস হতে পারে কি? দেখো, চাকরি হতে পারে, চাষাবাদ হতে পারে, ব্যবসা, গৃহপালিত পশু-পাখি, কৃষি উৎপাদন ইত্যাদি। একটা পরিবারের আয়ের উৎস বিভিন্ন ওয়েতে হতে পারে। ভাই আমি এক জায়গায় বিনিয়োগ করে রাখছি একটা সঞ্চয়পত্রে, প্রতি মাসে লাভ আসে, ওই টাকা দিয়ে আমি চলি। হইতে পারে। ভাই আমার একটা খামার আছে, এখানে আমি আ মুরগি, হাঁস পালি, আমি এটা বিক্রি করে ব্যবসা করে টাকা আয় করি, হতে পারে। ভাই আমি চাকরি করি, ভাই আমি ব্যবসা করি। বিভিন্ন ওয়েতে হতে পারে। এই আয় পরিবারকে চলমান খরচ মানে যেসব ডেইলি প্রয়োজন প্রতি মাসে সেগুলা এবং ভবিষ্যতে কিছু প্রয়োজন মেটাতেও হেল্প করে। পরিবারের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, পরিকল্পনার কে কেন্দ্র করে এই জিনিসটা পারিবারিক অর্থায়ন করে ওঠে। পরিবারের মানে পারিবারিক অর্থায়নে মানে পরিবারের আয় থাকে, ব্যয় থাকে, সঞ্চয়, বিনিয়োগ সবকিছু। উদাহরণ, মাসিক বেতন থেকে সংসারের খরচ মেটানো, সন্তানের লেখাপড়ার জন্য সঞ্চয় করা বা লেখাপড়ার খরচ দেওয়া, বাড়ি নির্মাণ করব, টাকা ঋণ করছি আমি, ওই ঋণের টাকা কিস্তি দিচ্ছি, এগুলা। লক্ষ্য কি? সীমিত আয়কে সর্বোত্তমভাবে ব্যবহার করে পরিবারের কল্যাণ নিশ্চিত করা, পরিবারের প্রয়োজন মেটানো। একটা পরিবারের মানুষের সবচেয়ে প্রয়োজন মিটিয়ে কল্যাণ সাধন করাই আমাদের পারিবারিক অর্থায়নের কাজ। ভাইয়া, আমি পুরা টপিকটা পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন একবারে সব বলে যাই। তারপরে তোমাদেরকে প্রশ্ন করব, কার কোথায় প্রবলেম আছে আমাকে বলবা, ভাইয়া আমার ওইখানে প্রবলেম আছে বলবো। আমি কোনো টপিক মিস করলাম? পার্পল স্ক্রিনের পরে এই টপিক স্টার্ট হইছে। হ্যাঁ, পার্পল স্ক্রিনের পরে আমরা এই যে এইখান থেকে স্টার্ট করছি, এই যে এখান থেকে স্টার্ট করছি বেসিক্যালি এইখান থেকে। এই যে স্লাইড থেকে আরকি। সো এর আগে এই এমসিকিউ তে আমরা আটকে গেছিলাম। ঠিক আছে? ওকে। পরিবারের জন্য অর্থায়ন হয়। একটা আচ্ছা, মাইশা বলছে ভাইয়া বুঝি নাই। কোনটা বুঝেন একটু আমাকে বলো, আমি বলতেছি আবার। আমরা অর্থায়ন কি পড়ছি ভাই? কোনো একটা প্রয়োজনে টাকা লাগবে। কয় টাকা লাগবে? টাকাটা কই থেকে পাবো এবং সেটা কিভাবে ব্যবহার করলে যেই প্রয়োজন সেটা প্রপারলি মিট হবে, তাই না? তোমার আমার পরিবার আছে, আমরা একটা পরিবারে থাকি। হয়তো মা-বাবা আছে, আমরা ভাই-বোনরা আছি। আমাদের প্রয়োজন কি? প্রয়োজন একটা বাসা, একটা আমাদের ৪ জন থাকি। একটা ৩ রুমের বাসা হলেও হয়ে যায় হয়তোবা। একটা বাসা প্রয়োজন, ভাড়া ৳২০,০০০, প্রতি মাসে খাওয়া বাবদ ৳১৫,০০০, আমাদের স্কুল, কলেজ, চিকিৎসা-মিকিৎসা মিলে মাসে ৳৬০,০০০ মতো প্রয়োজন একটা পরিবার ভালো মতো চলার জন্য। এইটা প্রয়োজন।
কি পরিবারের আমরা যে সদস্য আমাদের চলার জন্য প্রয়োজন কত 4,500 টাকা। এই টাকাটা কিভাবে আসবে? বাবা চাকরি করেন, মাও একটা পার্ট টাইম স্কুলের টিচার, সেও চাকরি করে। ২ জন মিলায় পরিবারে অলমোস্ট প্রতি মাসে আমাদের ৮০ থেকে ৯০,০০০ টাকা ইনকাম হয় আরকি। প্রয়োজন কত? ৪,৫০০ টাকা। এই টাকাটা খরচ হয় এবং বাকি টাকা জমায় রাখে। সো একটা পরিবার পরিচালনার জন্য টাকা প্রয়োজন। সেই টাকা আমাদের কই থেকে আসবে? সেইটাও বের করলাম। বাবা-মা চাকরি করে টাকা আনতেছে। সেইটা ব্যবহার করতেছে আমাদের পরিবারের সকলের প্রয়োজনে, পরিবারের কল্যাণ সাধনের জন্য। এই যে পরিবারের আয়ের প্রয়োজন, কই থেকে সেই আয়টা আসবে, ওই আয়টা কোথায় ব্যবহার করা হবে, এই সকল ডিসিশন এবং সেই জিনিসটা বাস্তবায়নকে পারিবারিক অর্থায়ন বলে। অর্থায়নের কাজটা যখন একটা পরিবারের মধ্যে হয়, সেটাকেই পারিবারিক অর্থায়ন বলে। ভাইয়া, আমরা কি ক্লিয়ার সবাই বলো তো? বলো, ক্লিয়ার কিনা? একটু বলে ফেলো ভাই, ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। সো পরিবারে গেল। এইবার আমরা দেখব সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নটা ক্লিয়ার, ওকে, ইয়েস। আচ্ছা, সরকারি অর্থায়ন। পরিবারে টাকা প্রয়োজন। আচ্ছা, ফাহিম বলছে ভাইয়া ক্লিয়ার না। ফাহিম একটু আমাকে বলো ভাইয়া, পারিবারিক অর্থায়নে তুমি কোন জায়গাটায় ক্লিয়ার না? যে ভাইয়া আমি পারিবারিক অর্থায়নের এই জিনিসটা বুঝি নাই। আমি আরেকবার বুঝাবো। নামাজের বিরতি ভাইয়া আমাদের ক্লাসটা ইনশাআল্লাহ ৬ টার আগে শেষ হয়ে যাবে। সো আমরা আরামসে ক্লাসের পরে কিন্তু নামাজ পড়তে পারবো। ঠিক আছে? আমরা চাচ্ছি একটানে ক্লাস শেষ করে ফেলি। আমিও নামাজ পড়বো ইনশাআল্লাহ, তোমরা অনেকে নামাজ পড়বা। সো তোমাদের জন্য নামাজ ক্লাস শেষ করে নামাজে যাই আমরা। ভাই এগুলো কখন নোট করবা? মিশু তোমার উপরে ভাইয়া, তুমি কখন নোট করতে চাও? ক্লাসের মধ্যে চাইলে ক্লাসের মধ্যে করবা, ক্লাসের পরে চাইলে নোট করবা। ইটস আপ টু ইউ ভাইয়া। ওকে। পারিবারিক অর্থায়ন। পার আ গেল। সরকারি অর্থায়ন। সো পরিবারে টাকার প্রয়োজন। কই থেকে সেই টাকাটা আসবে, কিভাবে সেই টাকাটা খরচ করবে, সকল প্ল্যানিং লাগবে। একটা সরকারের কি লাগে না ভাইয়া? গাইজ, আমাদের নামাজের ওয়াক্ত থাকবে গাইজ। আমিও আলহামদুলিল্লাহ নামাজ পড়ি প্রায় ৮-৯ বছর বয়স থেকে। নামাজের ওয়াক্ত থাকবে আমাদের আবা আ আ ক্লাস শেষ হওয়ার পরে। আমাদের আওয়াল ওয়াক্ত শুরু হয় ৬:৩০ টার আগে না। আমাদের মাগরিব আযান দিবে ৬টা কত ৪৪ এর দিকে আরকি। আওয়াল ওয়াক্ত ৫-৭ মিনিট আগে। আমাদের ক্লাস ৬ টার মধ্যে শেষ হয়ে যাবে। ইউ গাইজ উইল মানে হ্যাভ এনাফ টাইম নামাজ পড়ার জন্য। স্টিল যদি মনে হয় না ভাই আমি পড়তে যাই, এখনই পড়তে যাবো, তুমি যেতে পারো। পরে এসে এই পার্টটুকু আবার দেখে নিও। আপাতত আমি ক্লাসে আছি। কাইন্ডলি নামাজের বিরতি নিয়ে আপাতত আমরা যাচ্ছি না। ক্লাসটা একবারে শেষ করে আমরা নামাজ পড়তে পারবো। ঠিক আছে? আই থিংক এই বিষয়টা ক্লিয়ার। সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন আমাদের একটা সরকারেরও কিন্তু দেশ পরিচালনা করতে হয়। সরকারি অর্থায়নের একটা আমরা এবার একটু অন্যদিকে যাচ্ছি। একটু আমরা এবার কাইন্ডলি পড়া বাদে অন্য সবকিছু নোট করা নিয়ে, নামাজ পড়া নিয়ে একটু আমরা কমেন্ট অফ করি, ক্লাসে থাকি। ঠিক আছে? আমি বারবার ভাবছি ইম্পোর্টেন্ট কমেন্ট করতেছি, আমি তাকাচ্ছি দেখতেছি অন্য ব্যাপারে পড়া। ঠিক আছে? আ সরকারি অর্থায়ন। সরকার দেশ পরিচালনা করে। দেশ পরিচালনা করতে অনেক খরচ প্রয়োজন। সেই খরচটা কই থেকে পাবে? কত টাকা খরচ হবে? এই বিষয়গুলা বের করা এবং সেই ওয়াইজ খরচ করে এই বিষয়টা প্ল্যান করা এবং এক্সিকিউট করা সবকিছুকে বলা হয় সরকারি অর্থায়ন। সরকার দেশ চালায়। শিক্ষা খাতে টাকা দেয়, আমাদের প্রতিরক্ষা খাতে টাকা দেয়, উন্নয়ন খাতে টাকা দেয়, চিকিৎসা খাতে টাকা দেয়। অনেক খাতে কিন্তু তাদের ব্যয় প্রয়োজন। আমাদের পরিবারের ব্যাপারটা কি হয়? পরিবার বা ব্যবসার ক্ষেত্রে ভাই আমার কাছে কয় টাকা আছে? আমাদের পরিবার ভালো মতো চলতে ৳৬০,০০০ লাগবে। বাট ভাই আমাদের এখন পরিবারের ইনকামই মাত্র ৳৫০,০০০। আমরা নিশ্চয়ই তাহলে আর বা ৳৬০,০০০ খরচ করতে পারব না, তাই না? আমাদের ৳৫০,০০০ র মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আমরা একটা ব্যবসা করতে চাই। আমার একটা জুসের ফ্যাক্টরি দিব। আমার সব মিলে ৳৩,০০,০০,০০০ প্রয়োজন। আমি এই কারণে প্রয়োজন। বাট সামহাউ আমি ব্যাংক লোন-টোন নিয়ে মাত্র ৳২,০০,০০,০০০ পেলাম। সো আমার এখন ৳২,০০,০০,০০০ র মধ্যেই প্ল্যান করতে হবে। সো সব জায়গায় আমরা ১ম এ
আয়ের পরিমাণ কত বা কত টাকা সংগ্রহ করতে পারলাম। আমরা যে পিকনিকে যাচ্ছিলাম মনে আছে 18,000 টাকা আমাদের প্ল্যান আসলো। বাট সামহাউ আমাদের টাকা উঠছে মাত্র 14,000 টাকা। আমাদের কিন্তু 14,000 টাকার মধ্যে তখন পিকনিকটা আমাদের র‍্যাপ করা লাগতো। হয়তোবা আমরা পিকনিকে গিয়ে খাবারের বিকাল নাস্তাটা বাদ দেওয়া লাগতো। দুপুরের খাবার একটু কম খাইতাম। এই টাইপের কিছু একটা হইতো। ঠিক আছে? একইভাবে সব জায়গায় কিন্তু আমাদের কত টাকা পাই ওইটার উপর ডিপেন্ড করে কয় টাকা আমরা ব্যয় করব সেটাই করে। সো ১ম এ আমরা আয় করি, পরে ব্যয় করি। সরকারি অর্থায়নটা পুরা ডিফারেন্ট। সরকার ১ম এ প্ল্যান করে। আমি আগামী বছর দেশ চালাবো। প্রতি বছর জুলাই থেকে জুন মাস সরকারের অর্থ বছর থাকে। দেখবা প্রতি বছর এপ্রিল, মে মাসে বাজেট হয়। এবং তখন ট্যাক্স কি হয়, ভ্যাট কি হয়, অনেক কিছু চেঞ্জ আসে জিনিসপত্রের উপরে। সো সরকারের এই বাজেটে তারা প্ল্যান দেখায়। য আ স মানে সরকারের যেই বিভিন্ন মন্ত্রণালয় তারা সরকারের কাছে শো করে যে, আমরা আগামী ১ বছরে দেশে এই কাজ করতে চাই। এই কাজ করতে গিয়ে আমাদের সব মিলায় এই পরিমাণ টাকা প্রয়োজন। এবং এই টাকা আমরা এইভাবে সংগ্রহ করব। তোমাদের কোথায় টাকা প্রয়োজন? আমরা আগামী ১ বছরে দেশের অনেক জায়গায় আমাদের পুল সেতু করার প্ল্যান আছে। শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার প্ল্যান আছে। এই কাজ করতে এই পরিমাণ খরচ হবে। এরকম একটা বিশাল লিস্ট দেয়। কত টাকা? ৪.৫ লক্ষ কোটি টাকা, ৫ লক্ষ কোটি টাকা, ৬ লক্ষ কোটি টাকা। এরকম একটা বিশাল বাজেট দেয়। এরপরে বলে, "আমরা তাহলে এই টাকাটা কোথায় পাবো?" তখন সরকারের পক্ষ থেকে বলে, মানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলে যে, "আমরা" মানে অর্থ মন্ত্রণালয় থেকে এসব আসে যে, "আমরা ট্যাক্সের মাধ্যমে এত টাকা সংগ্রহ করব, জনগণের কাছ থেকে এত টাকা ট্যাক্স পাবো। বিভিন্ন আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই পরিমাণ ট্যাক্স পাবো। সরকারের নিজের জমানো টাকা আছে কিছু আমরা সেখান থেকে খরচ করতে পারবো এবং আমরা আরো এইভাবে এই শুল্ক এখান থেকে আমরা টাকা পাবো। সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা সংগ্রহ করব এবং প্রয়োজনে বৈদেশিক ঋণ নিবো। এইভাবে আমরা এই টাকাটা সংগ্রহ করব। এত টাকা লাগবে, এত টাকা খরচ লাগবে। এইভাবে আমরা টাকা সংগ্রহ করব। এই প্ল্যান করা এবং সেইটা এক্সিকিউট করা সরকারি অর্থায়ন বলে। সরকার কেন এই কাজগুলা করে? রিজন হচ্ছিল ওই দেশের জনগণের কল্যাণের জন্য। রাস্তাঘাট কেন বানাবে? যেন মানুষজন আমি তোমার মতো মানুষ সহজে চলাচল করতে পারি। কেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করবে? যেন আমি তুমি উন্নত মানের শিক্ষা পেতে পারি। আগামীতে আমরা একটা দক্ষ জনবলে পরিণত হতে পারি। কেন চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন হবে? যেন দেশের জনগণ ভালো চিকিৎসা পায় এবং রোগবালাই ছাড়া বাঁচতে পারে। কেন প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় করবে? যেন দেশের চুরি, ডাকাতি, ছিনতাই সব রকম আ মানে রাহাজানি থেকে দেশকে রক্ষা করা যায় বা বৈরী কোনো আক্রমণ থেকে আটকানো যায়। এসব বিভিন্ন রিজন করার একটাই জনকল্যাণ। সো সরকারি অর্থায়নের কাজ কিন্তু এইটাই। বাকি সব জায়গায় আগে কয় টাকা আয় করলাম তার উপরে ব্যয় করব। ভাই আমার তোমার মাসিক পকেট মানি আমরা টিউশন করে আয় করি ৳১৫,০০০ বা ৳১২,০০০ আমরা সেখানে খরচ করি। ৳১২,০০০ খরচ করলে আয় করলে আমরা হয়তোবা ৳৮,৯,০০০ র মতো খরচ করি, বাকি টাকা জমায় রাখি। বাট তোমার আমার এখন টিউশনে আয় মনে করো ৳৮০,০০০ আরকি। আমরা অনেকগুলো টিউশনি করি একসাথে। বিশাল ২ টা ব্যাচ পড়ে আমার অনেক টাকা আরকি। আমি তখন নিশ্চয়ই ৳৮,৯,০০০ খরচ করলে আমার খরচ কিন্তু বাড়বে আরকি। এইভাবে সব জায়গায় আগে আয় করে পরে ব্যয়। সরকারটা ডিফারেন্ট ভাই। আগে বলে আমার এত টাকা ব্যয় হবে আমি সেই ওয়েই জ আ আয় করার চিন্তা করব। সো এটা হচ্ছিল আমাদের সরকারি অর্থায়ন। সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন উৎস হতে সংগ্রহ করা হবে তার নির্ণয় করাকে সরকারি অর্থায়ন বলে। সো কোথায় কি পরিমাণ টাকা লাগবে, কই থেকে টাকা সংগ্রহ করা হবে। উৎস আয়কর। আয়কর, মূল্য সংযোজন করে। এটা ছিল ভ্যাট। তোমরা অনেক জায়গায় ভ্যাট দাও পণ্য কিনতে গেলে। ভাই পণ্যের দাম ৳১০০ ভ্যাট সহ ৳১০৫। উৎপাদন শুল্ক, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল বিভিন্ন ওয়েতে তারা টাকা সংগ্রহ করতে পারে। একমাত্র এই অর্থায়নে অনেক গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। একমাত্র এই অর্থায়নে আগে ব্যয় এবং পরে আয় এর পরিমাণ নির্ণয় করে। সব জায়গায় আগে আয় করে পরে ব্যয়। সরকারি অর্থায়ন এমন একটা অর্থায়ন যেখানে আগে ব্যয় পরে আয় করা হয়। ভাইয়া এপ্রিল না জুন জুলাই মাসে বাজেট করে ভাইয়া। জুলাই মাস থেকে বাজেট শুরু হয়ে যায়। জুন মাসে এপ্রিলের লাস্ট জুন মাসে হচ্ছিল অধিবেশন বসে যে আমরা কি প্ল্যান করেছি। বাজেট তৈরি আগে থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে? ট্রেজারি বিল কি স্যার? ট্রেজারি বিল সরকারি এক প্রকারের যে শেয়ার বন্ডের মতো যার মাধ্যমে তারা শর্ট টাইমের জন্য প্রয়োজনে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারে। ঠিক আছে?
ভাই সরকার নিজে চোর, ভাই ওরা তো অন্য কথা। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে জনকল্যাণমূলক কার্যক্রমে অর্থ ব্যবহার করে রাষ্ট্রের উন্নয়ন। প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী তহবিল সংগ্রহ করে সরকারি অর্থায়ন। মূল উদ্দেশ্য বেসিক্যালি আমাদের জনকল্যাণ, সমাজ কল্যাণ। সরকারি অর্থায়ন গেল। ভাই বুঝতে পেরেছি? বলো। স্যার ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র সব সরকারি বিভিন্ন যখন ব্যাংক শেয়ার বন্ড বিক্রি করে সরকারের এরকম জিনিসপত্র আছে, চাইলে জনগণের কাছ থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারে। সঞ্চয়পত্র বিক্রি করতে পারে। সরকার কাছে টাকা প্রয়োজন, জনগণকে বলল, আমরা সঞ্চয়পত্র বিক্রি করতেছি, তোমাদেরকে বছরে আমরা 10% এই দিব, টাকা দাও। মানুষ দিল টাকা, সরকার কাছে দিল, সরকার কিন্তু প্রয়োজনে এখান থেকে টাকা সংগ্রহ করতে পারে। প্রাইস বন্ড গাইজ এইটা আমাদের পড়ার টপিক না, এইগুলা উৎস। প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, তোমার বাসায় জিজ্ঞাসা করবা বা সঞ্চয়পত্রকে যদি তোমাদের বাসায় বাবা বা চাচা মামা থাকে বলবা, দেখবো হয়তো তোমার বাসায় সঞ্চয়পত্র কিছু হয়তো বা আছে, ঠিক আছে। সঞ্চয়পত্র সরকারের স্কিমে টাকা জমা রাখা, ক্লিয়ার? ওকে, গেল সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন অন্যতম গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের প্রচুর সিকিউ হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, অব্যবসায়ী প্রতিষ্ঠান। অব্যবসায়ী প্রতিষ্ঠান কি? অব্যবসায়ী প্রতিষ্ঠান হলো সেই সকল প্রতিষ্ঠান যাদের মূল উদ্দেশ্য ব্যবসা করা না। যেরকম তোমার আমার বাসার পাশের মসজিদটা, তোমার আমার বাসার পাশের মন্দিরটা। অনেক ক্লাব থাকে, ক্লাব, বিভিন্ন এরিয়ার যে ক্লাবগুলা, ওরা কিন্তু লাভ করতে চায় না, লাভ করার কিছু নাই। এদের মূল উদ্দেশ্য ভাই, আমরা একটা প্রতিষ্ঠান, আমরা কেন কাজ করি? মসজিদের কাজ হচ্ছিল মানুষজন নামাজ পড়ে এখানে এসে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন হাদিস হাদিয়া শোনে, হাদিস শোনে, হুজুরের কাছে বিভিন্ন সমাধান নেয়, সেগুলো যায়। মন্দিরের কাজ কি ভাই? মানুষজন আসে, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যায়, সেখানে গিয়ে পূজা পাঠ করে, বিভিন্ন প্রোগ্রামে হয়তো বা বিয়ে শাদী পড়ানো হয় হিন্দুদের জন্য, মসজিদে পুরুষদের কি বলে মুসলমানদের হয়, এরকম আরো অনেক অ্যাক্টিভিটি হয়ে থাকে। গির্জায় খ্রিস্টানদের জন্য, এরকম আরো বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য যেসব উপাসনালয় আছে সেগুলো। ওদের কোনো কাজই কিন্তু মুনাফা অর্জন না। এরিয়ার যে ক্লাব, ওর কিন্তু দায়িত্ব কি, আমার এখানে ক্লাব অ্যাক্টিভিটি হয়, একটা মাঠ আছে, সকালে মানুষজন খেলে, মাঠটা পরিষ্কার রাখা, ক্লাবের আন্ডারে বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটি, বিভিন্ন উৎসবে বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, এই সকল কাজ হয়ে থাকে। মূলত ক্রিকেট ক্লাব একটা, ক্রিকেট বিভিন্ন ম্যাচ আয়োজন করা, এখানে মানুষজন খেলাধুলা করা, এসব দেখা, এই বিষয়গুলো। মসজিদে একটা মনে করেন যেহেতু আমাদের এখানে মসজিদের সংখ্যা বেশি, আমি মসজিদের এক্সাম্পল দেই বা আমারটা দেওয়াটা একটু ইজিয়ার। মসজিদে আমরা নামাজ পড়তে চাই। মসজিদের কি খরচ হয় বলতো? মসজিদের প্রতি মাসে পরিষ্কারের ব্যাপার-স্যাপার একটা থাকে। প্রপারলি অজুখানা, মসজিদের ভিতরে প্রতিদিন ঝাড়া মোছার ব্যাপার থাকে একটা। সো সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারা রাখে? কারা কাজ করে? ইমাম নামাজ পড়ায়, মুয়াজ্জিন থাকে, যারা মানে রক্ষণাবেক্ষণ করে, তাদের কাজ থাকে ওইখানে। তাদের একটা বেতন থাকে। তারপরে মাঝে মধ্যে মসজিদের উন্নয়নের ব্যাপার থাকে আরকি, যে ভাই আমরা ৩ তালা আসছি, আমরা ১ তালা বাড়াইতে যাই, বা ভাই এতদিন মসজিদ আছে বাট প্রচুর গরম, গরমকালে এসি প্রয়োজন, আমরা এসি লাগাতে যাই। এই টাইপের খরচ প্রয়োজন হয়। বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় উৎসবে, শবে বরাত, শবে মেরাজ, এরকম বিভিন্ন সময়, শবে কদরের রাত, এরকম সময় বিভিন্ন ওরা প্রোগ্রাম করে, ছোটখাটো মিলাদ মাহফিল করে, হালকা পাতলা জিলাপি দেয় বা সামান্য খাবার দেয় মিলাদ শেষে। মসজিদের বিভিন্ন কার্পেট থাকে, নামাজ পড়ার জন্য এসব কেনা লাগে, ঘড়ি ঠিক করা লাগে, এই টাইপের খরচ প্রয়োজন। এবং এর জন্য একটা হিসাব করলো ভাই, প্রতি মাসে আবার একটা মসজিদ মনে করে এভারেজে ৳২০,০০০ হইলে হয়। টাকাটা কই থেকে পাবে? যারা নামাজ পড়তেছে তারা দান করে। প্রতি নামাজের পরে দান বক্স যায়। দান বক্সে মানুষ টাকা দেয়। শুক্রবারে বেশি হয়। এরিয়ায় বিভিন্ন বড়, বড় মানুষ থাকে যারা একটু ধনী। বিভিন্ন সময় বিভিন্ন মসজিদের পৃষ্ঠপোষকতা থাকে। মানে বিভিন্ন প্রয়োজনে যখন শর্ট পড়ে, মনে করো মাসে প্রয়োজন ৳২০,০০০, প্রতি মাসে মনে করছো ৳১৬,০০০-১৭,০০০, বাকি যারা যে টাকাগুলো সে দিয়ে দিচ্ছে আরকি। এইভাবে একটা মসজিদের ব্যয়ের খরচ লাগে এবং সেইটা তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। বা এখন মনে করো এই মাসে তাদের প্রয়োজন ছিল ৳২০,০০০, টাকা উঠলো ষোল হাজার, তাহলে কি করবে? আচ্ছা এক কাজ করি, এই মাসে আমাদের যে ২ টা ছোট প্রোগ্রাম করার কথা ছিল, যেহেতু আমাদের টাকা নাই, আমরা সেটা করব না, বা আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসবে, মানুষের কাছে বলব যে, "ভাই এটা আমরা করতে চাই।" বিভিন্ন মসজিদে দেখবা অনেক সময় বলে বিভিন্ন সময় যে, "আমরা মসজিদের কাজ বাড়াতে চাই, আপনারা কিছু দান সদকা করেন।" একইভাবে দেশের বিভিন্ন জিনিসপত্র এরকম থাকে কিন্তু ক্লাব, ক্লাবে মানুষজন, ক্লাবে যারা মেম্বার হয় তারা প্রতি মাসে ফি দিয়ে থাকে। এইভাবে প্রতিটা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যেইটা খরচ প্রয়োজন ওইটা যেন মিটাতে পারে। আবার অনেক মনে করো এতিমখানা থাকে যেখানে আ যাদের মা-বাবা নাই, যেখানে হয়তোবা এতিমখানায় বড় হচ্ছে আরকি। কিভাবে টাকা হয়? বিভিন্ন সরকারের বিভিন্ন পক্ষ আছে যারা টাকা দেয় প্রতি মাসে, মাসে যেন প্রপারলি চলতে পারে। এখানে মূল খরচ কি? যেসব বাচ্চারা থাকে তারা থাকতে পারবে,
খাওয়া দাওয়া করতে পারবে, তাদের লেখাপড়ার খরচ দেওয়ানো হয়, এবং বা বৃদ্ধাশ্রম একই রকম মানুষ যাবে, সেখানে থাকবে। সো এদের মূল কাজ মুনাফা অর্জন না, বরং তাদের প্রয়োজনীয় খরচ মেটানো পরিবারের মতো। টাকা কই থেকে পায়? অনুদান পায়, বিভিন্ন ফি পেয়ে থাকে, দান সদকা পেয়ে থাকে এইভাবে। সো ওদের মূল টাকা ভাই, আমি অনুদান, দান সদকা, মানুষের ফি থেকে টাকা পাচ্ছি, সেইটা কিভাবে ব্যবহার করলে এই যে ক্লাবের মানুষগুলা বা এই যে মসজিদের কর্মকান্ডগুলা, এইটা আমরা প্রপারলি করতে পারবো, এটাই হচ্ছিল মূল দায়িত্ব। সো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নয় এমন প্রতিষ্ঠানের অর্থায়নকে অব্যবসায় অর্থায়ন বলে। অলাভজনক প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ইত্যাদি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন। মূলত দান, সদস্যদের চাঁদা, সরকারি অনুদান, বিভিন্ন প্রকল্প সহায়তা এর প্রধান উৎস অর্থ পাওয়ার, এবং লক্ষ্যকে বিভিন্ন সামাজিক সেবা এবং মানব কল্যাণ। মসজিদে তুমি গিয়ে নামাজ পড়তে পারতেছি শুক্রবারে। এতিমখানায় বিভিন্ন আহ, মানে আহ, জায়গা এতিম বাচ্চাদেরকে দেখাশোনা করা হচ্ছে। মাদ্রাসায় কম মূল্যে লেখাপড়া করানো হচ্ছে। ক্লাবে আমরা গিয়ে সামান্য ফ্রি দিয়ে বিভিন্ন আমরা মানুষের সাথে যোগাযোগ, আড্ডা, ইটি করতে পারতেছি। তো এগুলো কিন্তু ওদের উদ্দেশ্য বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটি করা, ওই প্রতিষ্ঠানের আর্থিক প্রয়োজন মিটানো। সো এটাই হচ্ছিল আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। ঠিক আছে? ফাতেমা ভাইয়া, সরকারি অর্থায়নটা ভাইয়া নেটের জন্য তুমি একটু কাইন্ডলি একটু, যখন যেহেতু তোমার নেটের ইস্যুর জন্য হয়েছে, তুমি আরেকটু দেখে নিও, ইজিয়ার হয়। কারণ মনে করো তুমি নেটের জন্য থাকতে পারো নাই, আমি তো আবার রিপিট করি, বাকিরা কিন্তু একটু বিরক্ত হবে আপু। সো বেটার এমন হতে ভাই বুঝতে পারি না, আমি তাহলে দিতাম, বাট নেটের ইস্যু যেহেতু ইস্যু হয়েছে, তুমি আরো একবার দেখে নিও। বাট আমি শর্টলি বলে দিই, সরকারি, আমি যেহেতু ওখানে ডিটেলসে বলেছি অনেকক্ষণ সময় নিয়ে, এখন আমি শর্টলি বলতেছি। সরকারি অর্থায়ন হচ্ছে ভাই দেশের যে দেশ চালাইতে যে অর্থ প্রয়োজন, সে ব্যয়ের পরিমাণ নির্ণয় করবে এবং সেই ওয়াইজ তারা অর্থ সংগ্রহ করবে, আয় করবে। ওই আয় দিয়ে ব্যয়টাকে মিটাবে, কারণ কি? জনকল্যাণ করা। ঠিক আছে? শর্টলি বলে দিলাম ফাতেমা আপু, স্টিল তুমি আরেকবার রেকর্ডের হিসেবে দেখে নাও, এখানে আমি আরেকটু ডিটেলসে বলেছি। ঠিক আছে? ওকে, অব্যবসা অর্থায়ন বুঝলাম আইসি। ঠিক আছে। জেলখানা কি অব্যবসায়ী? জেলখানা তো অব্যবসায়ী না। এটা তো ভাই সরকারি পৃষ্ঠপোষকতা চলে, সরকারি টাকা দেয়, এটা তো অব্যবসায়ী প্রতিষ্ঠান না। আন্তর্জাতিক জেলখানা সরকারি অর্থায়নের মধ্যেই পড়বে। জেলখানা সরকারের বাজারে থাকে, প্রতিরক্ষার জন্য জেলখানা, কিসের জন্য এই পরিমাণ টাকা। এখানে কিন্তু মানুষজন অব্যবসায় প্রতিষ্ঠান না, টাকা দান করার দেয় না কিন্তু। ওকে, এরপরে আন্তর্জাতিক অর্থায়ন। দেখো, আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি, রফতানি, রপ্তানি হবে, বৈদেশিক মুদ্রার হার নির্ধারণ, আন্তর্জাতিক বিনিয়োগ, বৈদেশিক সাহায্য ইত্যাদি বোঝায়। আন্তর্জাতিক অর্থায়ন বহুজাতিক কোম্পানিগুলোর কার্যক্রমের সাথে যুক্ত। উদাহরণস্বরূপ বাংলাদেশে বিদেশি ঋণ, বৈদেশিক সাহায্য, রেমিটেন্সের মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়ন করে থাকে। একটি দেশের সাথে অন্য দেশের অর্থনৈতিক সম্পর্ক ও মূলধন প্রবাহ এর অন্তর্ভুক্ত। বৈদেশিক মুদ্রা লেনদেন, আমদানি রপ্তানি, বৈদেশিক ঋণ, সহায়তা এর উৎস, লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, বৈদেশিক অর্থনীতির সাথে সম্পর্ক। যখন এই টাকার লেনদেন দুইটা ডিফারেন্ট দেশের মধ্যে হয়, তখন সেটাকে আমরা আন্তর্জাতিক অর্থায়ন বলি। কি হয় আন্তর্জাতিক অর্থায়নে ভাই? আমি এইবার আমাদের দেশ থেকে মোট 5,000 কোটি টাকার পণ্য বিক্রি করছি, রপ্তানি করলাম বিভিন্ন দেশে, এবং বাইরের দেশ থেকে আমি সব মিলে 7,000 কোটি টাকার পণ্য কিনছি, আমদানি করলাম। সো দেশে কি হচ্ছে ভাই? আর রপ্তানির পরিমাণ কম, আমদানির পরিমাণ বেশি হচ্ছে, টাকা খরচ হচ্ছে। বাইরে থেকে অনেকে রেমিটেন্সের টাকা পাঠায়, বাইরে থেকে টাকা আসতেছে। এই অর্থায়নের লেনদেনও কিন্তু সরকার প্ল্যান করে যে আমার এই বছর দেশে আমদানি থেকে রপ্তানি, বেশি পণ্য বাইরে পাঠাবো যেন আমাদের লাভ হয়। এখানেও প্ল্যানিং প্রয়োজন। এইখানে কিভাবে করলে লাভ হবে, কোন দেশের সাথে বেশি করলে আমাদের বেশি লাভ হবে, এই সকল প্ল্যানিং হয়ে থাকে, এবং এইটাকে বলা হয় আন্তর্জাতিক অর্থায়ন। এখান থেকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে জেনারেলি সিকিউতে প্রশ্ন কম্পারেটিভলি কম আসে। সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে রাষ্ট্রীয় সরকারি অর্থায়ন থেকে, পারিবারিক অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন থেকে। ঠিক আছে? গেল আন্তর্জাতিক অর্থায়ন। এরপরে মূলত যখন এই লেনদেনটা দুইটা ডিফারেন্ট দেশের মধ্যে হবে, আন্তর্জাতিক অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন কাকে বলে? আমরা শুরুতে পড়ছি ভাই, ব্যবসা চালাইতে কি পরিমাণ টাকা লাগবে, টাকাটা কই থেকে আসবে, কিভাবে টাকাটা বিনিয়োগ করলে আমরা সবচেয়ে বেশি লাভবান হবো, এই সকল কাজ প্ল্যানিংকে
আমরা ব্যবসায় অর্থায়ন বলি। ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও বন্টন সংক্রান্ত কাজের সমষ্টি। উৎস কি আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ নেওয়ার মাধ্যমে টাকা পায়। একটা ব্যবসা প্রতিষ্ঠান কই থেকে টাকা পায়? প্রয়োজনে ঋণ নেয়, শেয়ার বিক্রি করে, বন্ড বিক্রি করে, ঋণপত্র এইসব ইত্যাদি বিক্রির মাধ্যমে তারা টাকা সংগ্রহ করে থাকে। আইনগতভাবে ব্যবসা প্রতিষ্ঠান আমরা 3 টাকা ভাগ করতে পারি: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এক এক ব্যবসার টাকা সংগ্রহের ওয়ে একরকম। এক মালিকানা ব্যবসায় মালিক নিজে নিজের টাকা দেয় বা ব্যাংক থেকে ঋণ নেয় বা পরিবার পরিজন থেকে টাকা সংগ্রহ করে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি কাজ করে? যারা অংশীদার তারা মিলে টাকা সংগ্রহ করে, 2-3 জন মিলে একত্রে টাকা দিয়ে ব্যবসা শুরু করে। যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কি করে? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা ব্যাংক ঋণের মাধ্যমে টাকা সংগ্রহ করে। সবাই টাকা সংগ্রহ করে একভাবে, টাকা বিনিয়োগ করে। বিনিয়োগ করার মূল উদ্দেশ্য হচ্ছিল মুনাফা অর্জন করা। ভাই আর রেমিটেন্স কি? যারা বাংলাদেশের মানুষজন বিদেশে কাজ করে, বিদেশে কাজ করে পরিবারকে টাকা পাঠায়, ওই যে টাকাটা ওটাকে বলা হয় রেমিটেন্স। ঠিক আছে ভাইয়া? আমদানি আর রপ্তানিটা আর একটু বুঝাই দেন ভাইয়া। আমদানি হচ্ছিল দেশের বাইরে থেকে পণ্য ক্রয় করা, রপ্তানি হচ্ছিল দেশের পণ্য বাইরে বিক্রি করা। আমদানি হচ্ছিল বাইরে থেকে দেশে পণ্য ক্রয় করে আনলে ওটাকে আমদানি বলি, দেশের পণ্য বাইরে বিক্রি করলে সেটাকে আমরা রপ্তানি বলি। ঠিক আছে, ওকে। ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অর্থায়ন কি? একটা ব্যাংক ব্যবসা করার জন্য মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে, সেই টাকাটা আবার বিভিন্ন পক্ষে তারা ঋণ প্রদান করে থাকে। আমি ব্যাংকে টাকা জমা রাখলাম, এরকম আমার তো হাজার হাজার মানুষ তোমরা টাকা রাখলা, ব্যাংক বিশাল পরিমাণ টাকা জমা সংগ্রহ করে, সেই টাকা তারা মানে বিভিন্ন খাতে ঋণ প্রদান করে। সো তারা এক জায়গা থেকে টাকা পায়, সেটা আবার আরেক জায়গায় ব্যয় করে, করে তারা ব্যবসা করে থাকে। এবং এই যে যাদের কাছে টাকা পাচ্ছে তাদেরকে কিন্তু সুদ দেওয়া লাগে। যে যারা টাকা জমা রাখছে ওদেরকে কিন্তু তারা সুদ দেয়। আবার যাদের কাছ থেকে ঋণ দিচ্ছে, তাদেরকে ঋণ দিচ্ছে, ওদের কাছে কিন্তু আবার সুদের টাকা নেয় আরকি। এইভাবে তারা ব্যবসা করে থাকে। সো কোথা থেকে এই ব্যবসার জন্য টাকা পাবে? আমানতের মাধ্যমে। এই প্ল্যানিংটা করা, আমানতের টাকা বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে আয় করা, এই যে প্ল্যান, এই সবকিছুকে বলা হয় ব্যবসা কি ব্যাংকিং। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন মূল উদ্দেশ্য এখানেও মুনাফা অর্জন করা। যৌথ মূলধনী ব্যবসাটা কি ভাই? যেসব প্রতিষ্ঠান শেয়ার বিক্রির মাধ্যমে মানে মূলধন সংগ্রহ করে সেটাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। ভাই এগুলা কিন্তু আমরা অলরেডি পড়ে আসার কথা। তোমরা কিন্তু ব্যবসায় উদ্যোগে এই বিষয়গুলো ভালো মতন পড়েছো। যৌথ মূলধনী ব্যবসা। রিফাত ভাইয়া তুমি একটা প্রশ্ন বারবার করে যাচ্ছ। এটা কিন্তু স্প্যামিং বলে, আমি কিন্তু ব্যান করে দেব। আর যৌথ মূলধনী গাইজ, যৌথ মূলধনী আমাদের পড়ার কোনো টপিক না। জাস্ট বললাম ব্যবসা প্রতিষ্ঠান আমরা 3 ভাগে ভাগ করতে পারি: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এটা আমাদের ব্যবসা উদ্যোগের টপিক, আমরা সেখানে ভালো মতন পড়বো। এটা কিন্তু আমাদের ক্লাসের টপিক না আজকে। ঠিক আছে, জাস্ট বললাম এক এক রকম ব্যবসায় অর্থ সংগ্রহ এক এক ভাবে হয়ে থাকে। ঠিক আছে, বলো আমাদের অর্থায়নের শ্রেণীবিভাগ আমরা শেষ করলাম, মোট 6টা পড়লাম: পারিবারিক, সরকারি, অব্যবসায়ী, আন্তর্জাতিক, ব্যবসায় এবং ব্যাংকিং অর্থায়নের শ্রেণী বিভাগ আর কি। সো আমাদের কার কোথায় প্রবলেম আছে একটু বলো, না হলে আমাদের এই টপিকটা শেষ, আমরা পরবর্তী টপিকে যাব। বলো কার কোথাও কোনো প্রবলেম আছে কিনা। বলো, অল ক্লিয়ার? বন্ড কি? বন্ড জনগণের কাছ থেকে অর্থ ঋণ নেওয়ার একটা পদ্ধতি। বন্ডের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে যখন মালিকানা সংগ্রহ করা যায়, বন্ড বিক্রি করে জনগণের কাছ থেকে অর্থ ঋণ নেওয়া যায়। ঠিক আছে ভাইয়া? গাইজ বলো, অল ক্লিয়ার? সামিয়া হাসানের ক্লিয়ার, জাকিয়া একদম ক্লিয়ার। ওকে ভাই, এমসিকিউ পারি না, বই পড়তে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তুমি এমসিকিউ পারো না বিকজ তুমি বইয়ের ভিতরে পড়ো না, দ্যাটস ইট। না পারাই স্বাভাবিক, প্রপারলি না পড়লে। সরকারি ফাইন্যান্স একটু বোঝানো। ওকে ভাই, আরেকবার বুঝাই দিচ্ছি। ইহসান রহমান ভাইয়া ওটা বুঝাই দিচ্ছি। ওকে, সরকারি অর্থায়ন, সরকার দেশ পরিচালনা করতে। এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। জি ইয়েস, এই চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ। ওকে, বাকি সবাই ক্লিয়ার, শুধু একজন বলছে ভাইয়া সরকারি অর্থায়ন একটু বুঝেন, বুঝে দিই। ওকে, এটা বুঝে আমি পরের চলে যাবো। গট ইট। ওকে, সো সরকারি অর্থায়ন কি ভাইয়া? সরকার দেশ চালায়, দেশ চালাতে গেলে তাদের বিভিন্ন খরচ করতে হয়। দেশে তার কাজ কি? সরকারের দেশের জনগণকে দেখে রাখা, তাই না?
সো এই কাজটা করতে গেলে কি লাগে? তার টাকা লাগবে। কত টাকা লাগবে? সরকার প্ল্যান করে আগামী ১ বছরে আমি দেশের এই কাজ করব এবং এই কাজ করতে গেলে আমার এই পরিমাণ টাকা প্রয়োজন। সো ওই কি পরিমাণ টাকা প্রয়োজন সেইটা ফাইনাল করা এবং সেই ওয়াইজ টাকা সংগ্রহ করা। কিভাবে টাকা সংগ্রহ করে? ট্যাক্স, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক আরো বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে। সো তাদের সরকার চিন্তা করলো এই বছর টাকা চাইলে আমার ৳৫০০ লাগবে। সো ৳৫০০ আমি কিভাবে সংগ্রহ করব? আমি এভাবে টাকা সংগ্রহ করব। সরকার টাকা সংগ্রহ করলো। ওই টাকা দিয়ে দেশ প্রপারলি পরিচালনা করাকে বলা হয় সরকারি অর্থায়ন এবং ওর মূল উদ্দেশ্য থাকে দেশের জনগণের কল্যাণ সাধন করা। গেল। সো গেল আমাদের অর্থায়নের শ্রেণীবিভাগ অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের সিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? একটা সৃজনশীল দেখি। সৃজনশীলের অন্য একটা প্রশ্ন আমরা মূলত নাম্বার প্রশ্নটা দেখব। ঠিক আছে? জনাব আমিন একটি প্রতিষ্ঠানে কর্মরত। সে একটা প্রতিষ্ঠানে কাজ করে। প্রতিষ্ঠানটি সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ করে। এ প্রতিষ্ঠানের আয়ের উৎস কর, ভ্যাট, শুল্ক ইত্যাদি। ঠিক আছে? এইটা একটা প্রশ্ন, উদ্দীপক একটা পার্ট। গয়ে বলছে জনাব আমিনের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। জনাব আমিন যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। করতে পারবা? বলো তো কি হবে, বলো। অথই বলছে সরকারি অর্থায়ন জাকিয়া, সরকারি বলছে জান্নাতুল মাইশা, আয়েশা সিদ্দিকা, নিশা মজুমদার। সরকারি অর্থায়ন এক্স্যাক্টলি। অনন্য ভৌমিক, জারিন, হিমাদ্রি, মাইদা। ওকে, সবাই বলতেছে কি সরকারি অর্থায়ন এক্স্যাক্টলি। ভাইয়া কেন সরকারি অর্থায়ন? কারণ এইখানে একটা প্রতিষ্ঠান সেতু, রাস্তাঘাট, ফ্লাইওভার নির্ণয় করে। কে করে? সরকার করে। আচ্ছা ভাই, এরা তো এমনও হইতে পারে যে এই ক্ষেত্রে জনাব আমি একটা কি বলে একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে যারা বিভিন্ন জায়গা থেকে টেন্ডার পে তৈরি করে। সেটাও হইতে পারে, সত্য কথা। বাট পরের লাইনে বলা আছে এই প্রতিষ্ঠানের আয়ের উৎস কর, ভ্যাট, শুল্ক। কিভাবে কাদের আয়ের উৎস কর, ভ্যাট, শুল্ক? সরকারের। সো সরকার অর্থায়ন ব্যাখ্যা করতে হবে সরকারি অর্থায়ন কাকে বলে, কেন সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য কি, এইখানে কি কি আছে আমরা দিয়ে উত্তর করে ফেলবো। ডান। এইটা আমাদের গেল। আর এইটা একটা পরের প্রশ্ন, অন্য টপিকের সাথে আমাদের নীতির সাথে আমরা পরে দেখব। বলো কি কি হবে, সাতের উত্তর বলো দেখি। আমরা কয়েকটা এমসিকিউ করি। বলে ফেলো তো কি হবে। ভাইয়া আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাইয়ান। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি? সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সামাজিক কল্যাণ। ইয়েস। পরের প্রশ্ন একই জিনিস। সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কোনটি? সমাজ কল্যাণ। ভাইয়া ক্লাসে জয়েন ভাইয়া, অসুবিধা নেই। নামাজ তোমরা ক্লাসে পর নামাজ পড়ার এনাফ সময় পাবা। সমাজ কল্যাণ, ইয়েস, জনকল্যাণ।
সরকারি অর্থায়নের সর্বাগ্রে বিবেচনা করা হয় কি? সরকারি অর্থায়নের সবার আগে কি বিবেচনা করা হয় বলো তো? সরকারি অর্থায়নে সবার আগে বিবেচনা করা হয় ব্যয়ের পরিমাণ, কত টাকা ব্যয় হবে সেই ওয়াইজ আয় হবে। সো রাইট উত্তর ব্যয়। পরের প্রশ্ন, নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? মানে নিচের কোন উৎস থেকে সরকারি অর্থায়ন হয় না, মানে টাকা পায় না? আয়কর থেকে টাকা পায়, আমদানি শুল্ক থেকে টাকা পায়, রপ্তানি শুল্ক থেকে টাকা পায়, শেয়ার বিক্রি, সরকার শেয়ার বিক্রি করে না। রাইট উত্তর ডি। পরের প্রশ্ন, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেই অর্থায়ন করা হয় তাকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। ওকে, নিচের কোনটি অর্থায়নের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? কোন কাজটা অর্থায়ন করে না? আর্থিক পরিকল্পনা অর্থায়ন করে, ব্যবস্থাপনা অর্থায়ন করে, এটা ম্যানেজমেন্টের কাজ। বিনিয়োগ অর্থায়ন করে, মূল্য কিছু কিছু ক্ষেত্রে অর্থায়ন করে। রাইট উত্তর হবে বি, ব্যবস্থাপনা সংক্রান্ত। ওকে, একটু আমি দ্রুত গেলাম গাইস, তোমাদের টপিকটা তাড়াতাড়ি শেষ করতে হবে। একজন বললো ভাইয়া তাড়াতাড়ি ক্লাস শেষ করে নামাজ পড়তে হবে, দ্যাট ইজ ভাই একটু আমি ফাস্ট গেলাম তোমাদেরকে খুব একটা পোল না দিয়ে, ঠিক আছে? সো ইয়াস আলিফ, হ্যাঁ শেষ করবো ইনশাল্লাহ। আমাদের এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছিল আমাদের অর্থায়নের নীতিসমূহ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ টপিকটা এখানে সিকিউ হয়। সো প্রতিটা কাজের কিছু না কিছু নীতি থাকে, অর্থায়নেরও নীতি আছে। আমরা এখন খুব দ্রুত আমি 3টা নীতি পড়িয়ে যাব, তারপরে তোমাদেরকে বলবো তোমরা বুঝতে পেরেছো কি পড়োনি। প্রথমে তারল্য ও মুনাফা নীতি, ঠিক আছে? আমরা একটা মুদি দোকান চালাই, ঠিক আছে? আমরা একটা মুদি দোকানদার। আমাদের প্রতি মাসের শুরুতে আমার কাছে মনে করো এইটা মে মাস, মাসের শুরুতে আমার কাছে 1,00,000 টাকা আছে। আমি এখন দেখলাম আমার প্রতি মাসে টাকার প্রয়োজন, আমার সব মিলায় 40,000 টাকা লাগে আমার দোকান চালাইতে। দোকানের আমি মনে করো পণ্য ইসে বিক্রি করি বাকিতে, মানে আমি এনে বাকিতে বিক্রি টাকা দিয়ে দিই। সো করে আমার যে লাভ হয়, লাভ শেষে আমার মাসে 1,00,000 টাকা থাকে প্রতি মাসে আমার মুদি দোকান চালাই। এখন আমার প্রতি মাসে পণ্যের কিছু খরচ আছে। কি খরচ আছে ভাই? আমার দোকানের খরচ, আমার যে দোকান ভাড়া দেওয়া লাগে, ভাইয়া 6টায় কিসের ক্লাস? আলিফ, আলফি, ক্লাস তো 6টায় না, গ্যাপ আছে ভাইয়া, 7টা থেকে ক্লাস, 6টায় ক্লাস নাই। ওকে গাইজ, একটু পরে আসি, ক্লাস আমাদের 7টা গ্যাপ আছে ভাই। যদি তোমার মনে হয় ভাই তুমি আমি পড়ে আসি, তুমি কি পড়ে আসো, পরটা দেখে নিও ভাই, আমরা এসে 6টার মধ্যে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? কাইন্ডলি আমরা ক্লাসের বাদে আমরা অন্য কথা না বলি, ঠিক আছে? আমাদের প্রয়োজন 40,000 টাকা, কারণ কি আমাদের হচ্ছিল দোকান ভাড়া দেওয়া লাগে, আমার একটা ছোট কাজ করে একটা পিচ্ছি, ওকে ভাড়া দেওয়া লাগে, বিদ্যুৎ বিল দেওয়া লাগে, সব মিলে আমার 40,000 টাকা লাগে। বাকি পড়ে থাকে আমার 60,000 টাকা। আমি 60,000 টাকা কি করি? আমি ব্যাংকে বিনিয়োগ করি, ব্যাংকে রেখে দিই। সো আমার এখানে বিনিয়োগ করতেছি আর কি, বা অন্য কোনো ব্যবসায় আমি বিনিয়োগ করতেছি বাকি 60,000 টাকা। তাহলে আমার মুনাফা কত হচ্ছে? মনে করো আমার 10% লাভ হচ্ছে, যে টাকা বিনিয়োগ করি, তাহলে আমার 60,000 টাকায় মুনাফা হচ্ছে 6,000 টাকা। সো দেখো, আমি মে মাসে আমার ব্যবসা শুরুতে আমার কাছে গত মাসের লাভ থেকে ছিল 1,00,000 টাকা। আমার প্রতি মাসে দোকানে প্রয়োজন হয় হচ্ছিল অনন্য ভৌমিক, তুমি ভাইয়া যে কাজটা করেছো, আনফরচুনেটলি আই হ্যাভ টু ব্যান ইউ, ঠিক আছে? তুমি ক্লাসে গালমন্দ করতেছো। সো অনন্য ভৌমিক আর কমেন্ট করতে পারবা না, ঠিক আছে? প্রয়োজন 40,000 টাকা, বিনিয়োগ তো আমার মুনাফা 6,000 টাকা হচ্ছে, ঠিক আছে? আলফি ভুল করছে, বাট মানে গালাগালি করা কোন ধরনের মানে ভদ্রতা ভাই? মে মাস গেল, আমি 1,00,000 টাকা ছিল, 40,000 টাকা বিনিয়োগ করল, আর কাছে প্রয়োজন বাকি 6,000 টাকা বিনিয়োগে 6,000 টাকা লাভ হইলো। জুন মাস,
আমি এই মাসে আমার লাভ করে 1,00,000 টাকা লাভ হয়েছে আমার। আমি বা চিন্তা করলাম ভাই এই মাসে আমার আসলে 40,000 না, আমি আমার কাছে 30,000 টাকা রাখি। 30,000 টাকা দিয়ে চালাই দিব কোনো মতে মাসটা। মানে তাহলে বাকি থাকতেছে কত? 70,000 টাকা, যেটা আমি বিনিয়োগ করতেছি। কত বিনিয়োগ? কিন্তু 70,000 টাকা বিনিয়োগ করি, 10% আমার লাভ কত হবে? 7,000 টাকা। সো আমি টাকা রেখে দিলাম 30, আমার লাভ হচ্ছে, কমাই দিলাম, লাভ বেশি হচ্ছে। পরের মাস জুলাই মাস, মাসের শুরুতে আমার কাছে 1,00,000 টাকাই আছে আগের মাসে লাভ থেকে, জুন মাসের লাভটাপ থেকে। এই মাসে আমি আমার কাছে 50,000 টাকা রাখতেছি। বিনিয়োগ করলাম কত? তাহলে বাকি 50,000 টাকা আমি বিনিয়োগ করতেছি। আমার 10% লাভ হচ্ছে 5,000 টাকা। এখন দেখো মজার ব্যাপারটা হচ্ছে, যখন আমার কাছে আগের তুলনায় ক্যাশ টাকা কমে যাচ্ছে, আমি আমার ক্যাশ টাকা কমাই দিচ্ছি, বাকি টাকা কি করতেছি? আমি বাড়াই দিচ্ছি, তাই না? সো আমি বিনিয়োগ করছি বাকি টাকা, আমার কি হচ্ছে? আমার আগের থেকে মুনাফা বেড়ে যাচ্ছে। আবার উল্টা দেখো, যেই মাসে আমি তারল্য বাড়াই দিচ্ছি, এটা কিন্তু আমার তারল্য। তারল্য কি বলতেছি? তারল্য মানে ক্যাশ টাকা, বা যেই জিনিস আমি দ্রুত নগদ টাকায় কনভার্ট করতে পারবো। ক্যাশ টাকা সবচেয়ে বেশি তরল সম্পদ, ব্যাংকে জমা আমি যখন তখন বের করে দেবো, সব তরল সম্পদ আর কি। তারল্য বলতে একটা সম্পদ কত দ্রুত নগদ টাকায় চেঞ্জ করা যায়। ঠিক আছে, 50,000 টাকা রাখতেছি। যখন আমি টাকা বাড়াই দিচ্ছি রাখা, তখন আমার দেখো আয়ের পরিমাণ কমে যাচ্ছে। মানে কি? যখন আমি আমার হাতে টাকা জমায় রাখি, বিনিয়োগ করতে পারি না, বিনিয়োগ না করলে আমার মুনাফা কমে। মানে হাতে ক্যাশ টাকা রেখে দিলে মুনাফা কমে যাবে। আবার আমি যদি এই টাকাটা আমি বিনিয়োগ করতে, আমার কাছে ক্যাশ টাকা আমি বিনিয়োগ করি বেশি, আমার লাভ হবে বেশি, মুনাফা হবে বেশি। সো আমার যখন কাছে টাকা কম থাকবে, অর্থাৎ আমি টাকা বিনিয়োগ করব, আমার মুনাফা বেশি হবে। যখন আমার কাছে বিনিয়োগ করব বেশি, টাকা কম থাকবে, আমার মুনাফা বেশি। যখন আমার কাছে ক্যাশ টাকা বেশি থাকবে, বিনিয়োগ কম করব, আমার মুনাফা কম হবে। আবারও বলি, দেখো একটা এক্সাম্পল দিয়েছি আমি। তুমি একটা মুদি দোকান চালাই, মাসের শুরুতে আমার আগের মাসের আমার কাছে 1,00,000 টাকা থাকে। প্রতি মাসে লাভ লস করে বিক্রি বাট্টা করে 1,00,000 টাকা মুনাফা হয়। মে মাসে আমি 1,00,000 টাকা আমার কাছে ছিল। আমার তো 1,00,000 টাকা লাগে না প্রতি মাসে। আমি প্রয়োজন, আমার কিছু খরচ লাগে। কি খরচ লাগে? আমার দোকান ভাড়া দেওয়া লাগে, আমার যে কাজে সেটা কাজ করে দোকানে একটা হেল্পিং হ্যান্ড, ওকে টাকা দেওয়া লাগে, বিদ্যুৎ বিল দেওয়া লাগে, এইসব বিষয় আমার 40,000 টাকা লাগে। আমি এই মাসে নিজের কাছে ক্যাশ নগদ 40,000 টাকা রাখলাম, বাকি 4,500 টাকা আমার কাছে আছে। আমি গত মাসে 1,00,000 টাকা লাভ হয়েছে, লাভের টাকার 40,000 টাকা রেখে দিছি আমি এই মাসের জন্য, আমার প্রয়োজন। বাকি 4,500 টাকা কি করলাম? আমি ব্যাংকে বিনিয়োগ করলাম। ব্যাংক আমাকে প্রতি বছর 10% মুনাফা দেয়। তাহলে আমি 4,500 টাকা বিনিয়োগ করলে কত টাকা মুনাফা পাবো? 6,000 টাকা পাবো। পরের মাস মে মাসে ব্যবসা করে আমার লাভ, আবারও পরের মাসে 1,00,000 টাকা আমার লাভ হাতে আছে। আমার এই মাসে আমি আমার কাছে ওই যে দোকান ভাড়া, কাজের ছেলেটার কি বলে বেতন বাবদ 30,000 টাকা রাখলাম। আগে রাখছিলাম 40,000, এই মাসে মাত্র 30,000 টাকা রাখলাম। সো এই 30,000 টাকা রেখে বাকি 70,000 টাকা আমি বিনিয়োগ করলাম। কোথায় বিনিয়োগ করলাম? ব্যাংকে। কত টাকা পাবো? 10% এ 7,000 টাকা। সো দেখো, আমি আগে ক্যাশ টাকা রাখছিলাম 40,000 টাকা, আমার লাভ হয়েছিল 6,000। এই মাসে আমি ক্যাশ টাকা কমাই দিছি, মানে বিনিয়োগ বাড়াইছি, মানে আমার লাভ বেশি হয়েছে। সো আমার যখন ক্যাশ টাকা কমে গেছে, আমার মুনাফা বেড়ে গেছে। আবার পরের মাসে আমি আমার কাছে 50,000 টাকা রাখলাম, মানে 30,000 টাকার থেকে বেশি টাকা রাখলাম, আগের মাসের থেকে বেশি রাখলাম। সো বাকি 50,000 টাকা বিনিয়োগ করলাম, তার মুনাফা হয়েছে 5,000 টাকা। আগের মাস থেকে মুনাফা কমে গেছে। মানে দেখো, আমার ক্যাশ টাকা আমি বেশি রেখে দিছি, আমার দোকানের ড্রয়ারে টাকা রাখছি আমি, আমার মুনাফা কমছে। সো আমার যখন হাতে ক্যাশ টাকা কম থাকে, মানে আমি ক্যাশ টাকা কম রেখে আমি বিনিয়োগ বেশি করি, মুনাফা বেশি হয়। আবার আমার কাছে যখন টাকা বেশি থাকে, মানে আমি বিনিয়োগ করি না, আমার মুনাফা কম হয়। এইটা কি বুঝতে পারছো ভাইয়া? নর্মাল একটা কথা। ভাইয়া কনফিউশন কথা, এটা আমাকে বলো তো। তোমার কাছে টাকা থাকতেছে, তুমি বিনিয়োগ না করতেছো না, তুমি তোমার ব্যবসার টাকা বিনিয়োগ না করে রাইখে দিছো। বিনিয়োগ না করলে লাভ হবে না, লাভ মানে মুনাফা কম। আবার তুমি তোমার কাছে ক্যাশ টাকা না থেকে সব টাকা বিনিয়োগ করে ফেলতেছো। কোথায় কনফিউশন? একটু আমাকে বলো তো, একটা এক্সাম্পল দিলাম খুব সহজ, একটু আমাকে বলো তো।
আমি দোকানে মুদি দোকান চালাই, প্রতি মাসে ব্যবসা করে আমার কাছে 1 লক্ষ টাকা থাকে। ওই 1 লক্ষ টাকা দিয়ে আমি আবার পরের মাসের খরচ চালাই। আমি জাস্ট এই কথাটাই বলছি, যেই টাকা প্রয়োজন সেইটা রেখে দেই, বাকিটা আমি বিনিয়োগ করি, ব্যাংকে রাখি, ব্যাংকে জমাই। ব্যাংক আমাকে সুদ দেয়, সুদের টাকা পাই। 1 মাসে 40,000 টাকা রাখছি, বাকি 60,000 টাকা ব্যাংকে ফেলছি, ব্যাংক আমাকে 60,000 টাকা দিছে, 6,000 টাকা মুনাফা দিছে। পরের মাসে আমি কাছে মাত্র 30,000 টাকা রাখছি, আমার দোকানের ডয়ারে রেখে দিয়েছি 30,000 টাকা, বাকি 70,000 টাকা ব্যাংকে দিছি, 70,000-এ ব্যাংক 7,000 টাকা লাভ দিছে। পরের মাসে আমি আমার দোকানে 50,000 টাকা রাখছি, বাকি 50,000 টাকা আমি ব্যাংকে রাখছি, ব্যাংক আমাকে সেখানে 10%-এ 5,000 টাকা লাভ দিছে। স্যার ম্যাথ না ভাই, কোনো ম্যাথ করিনি আমি, নর্মাল ক্লাস 4-এর একটা বাচ্চাকে যেভাবে বুঝাইতাম আমি জিনিসটা বুঝাইছি, এটা কোনো ম্যাথ না। আমার টপিকটা বুঝানোর জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি, এটা কোনো ম্যাথ না ভাইয়া। সো বেসিক্যালি তোমার কাছে যদি তুমি টাকা আছে, তুমি ওই টাকা যদি কোথাও বিনিয়োগ না করো, কাছে টাকা জমায় রাখো তোমার, তাহলে ভাই এটা বোঝা লাগবে না, আই থিঙ্ক এটা ক্লাস 4-এর একটা বাচ্চার বোঝানো, তোমরা বুঝি না বলতেছো। ভাই তুমি একটা দোকান, মুদি দোকান চালাও, রাস্তার পাশে মুদি দোকান, তোমার কাছে 1 লক্ষ টাকা, তুমি সেই টাকা থেকে কিছু টাকা দোকান রাখলা, কিছু ব্যাংকে দিলা, এইটাই বলছি, জাস্ট নর্মাল একটা, মানে আমার কাজিন পর একটা ক্লাস 3-তে, ওকে বললো ওই জিনিসটা বুঝবে, তোমরা কোথায় বুঝতেছো না, আমি এটা অনেকে কেন বুঝতেছো না আমি বুঝলাম না, ঠিক আছে। সো একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল বাদ দাও, তোমরা বইয়ে যে লাইন আছে লাইন বুঝে, তোমাদের জন্য ওইটা মুখস্থ করা ইজি আর বোঝা থেকে। সো তারল্য ও মুনাফা নীতি, তারল্য জিনিসটা কি ভাইয়া, সহজে বুঝো, বইয়ের লাইনে যত বুঝতে তোমাদের টাফ হবে। একটা সম্পদ যত দ্রুত নগদ টাকায় কনভার্ট করা যায়, সেইটা তারল্য তত বেশি। নগদ টাকা, এটা অলরেডি নগদ টাকাই আছে, তোর সবচেয়ে বড় তরল সম্পদ। ব্যাংকে জমা, ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবো, দ্রুত নগদ টাকায় কনভার্ট হবে, তরল সম্পদ। আমার কাছে পণ্য আছে, পণ্য বিক্রি করে আমি নগদ টাকা পাবো, আমি ব্যাংকের মতো অত তরল না, বাট স্টিল তরল সম্পদ, এরকম তরল। এখন তুমি ব্যবসায় কত, আমি নগদ টাকা দিয়েই বুঝে, তাহলে তোমাদের বুঝতে ইজিয়ার। তুমি ব্যবসায় কত টাকা নগদ জমায় রাখবা আর কত টাকা বিনিয়োগ করবা। তোমার কাছে 100 টাকা আছে, তুমি 100 টাকার মধ্যে 20 টাকা যদি তোমার কাছে নগদ টাকা রেখে দাও, বাকি 80 টাকা বিনিয়োগ করলা, তাহলে 80 টাকা তুমি লাভ করবা। তোমার যদি নগদ টাকা রেখে বাকিটা তুমি নিশ্চয়ই ফেলে রাখবা না, তুমি বিনিয়োগ করবা, বিনিয়োগ করলেই তোমার লাভ হবে আর কি। সো তুমি যদি কম টাকা রাখো কাছে, বেশি টাকা বেশি বিনিয়োগ করো, তোমার লাভ বেশি হবে, মানে যখন হাতে কম টাকা থাকবে তোমার লাভ বেশি হবে। উল্টা, তুমি 100 টাকার মধ্যে হাতে 90 টাকা রেখে দিলা, বাকি মাত্র 10 টাকা বিনিয়োগ করলা, 10 টাকা দিয়ে কম টাকা লাভ হবে। অর্থাৎ যখন তুমি তরল সম্পদ বেশি রাখবা তোমার মুনাফা কম হবে, যখন তোমার তরল কম থাকবে মানে হাতে কম রাখবা, বেশি বিনিয়োগ হলে বেশি মুনাফা হবে। এটাকেই বলতেছে তারল্য ও মুনাফা নীতি। চলতি সম্পদে যখন মানে এক্সাম্পল এখানে লেখা আছে বইয়ের মতো করে, তোমাদের বুঝাচ্ছি যেন তোমরা পড়লে বুঝতে পারো। এইটাই বুঝেছিলাম, তোমার হাতে 1 লক্ষ টাকা সম্পদ আছে, তুমি কাছে 30,000 টাকা রেখে দিলা, বাকি 70,000 টাকা বিনিয়োগ করলা, 10% তুমি 7,000 টাকা মুনাফা পাইলা। পরের মাসে তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে মাত্র আগে থেকে তরল টাকা, হাতে জমানো ক্যাশ টাকা কমাই দিলা, 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকা রাখলা, বাকি 80,000 টাকা বিনিয়োগ করে দিলা, তোমার আগের থেকে বেশি মুনাফা হবে। তুমি চিন্তা করলো না আমি আসি না, আমি 40,000 টাকা কাছে রাখবো, মানে বাকি 60,000 টাকা বিনিয়োগ করবো, তাহলে তোমার মুনাফা কত হবে, 6,000 টাকা। দেখো আমি এইখানে তারল্য কমাই দিছি, এইখানে আমার গত মাসের তুলনায় মুনাফা বাড়ছে, এইখানে আমি তারল্য বাড়াই দিছি, বাড়ায় রাখছি, আমার মুনাফা কমে গেছে। সো যখন তুমি অধিক টাকা ক্যাশ রাখো তখন তোমার মুনাফা কম হয়, যখন তুমি কম টাকা ক্যাশ রাখো তখন তোমার মুনাফা বেশি হয়, কারণ তুমি কম টাকা ক্যাশ রাখছো মানে কি, বাকি টাকা বিনিয়োগ করছো, বিনিয়োগ করে তোমার মুনাফা হবে। এটাই হচ্ছিল আমাদের তারল্য ও মুনাফা নীতি। মানে অধিক তারল্য মানে কম বিনিয়োগ কম মুনাফা, কম তারল্য মানে অধিক টাকা বিনিয়োগ করে ফেলছো, বেশি মুনাফা। আই থিঙ্ক ক্লিয়ার। পরের উপযুক্ততার নীতি, এই নীতিটাই কি বলছে, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে তার অনেক রকম খরচের প্রয়োজন হয়। একটা হচ্ছিল প্রতি মাসে মাসে শ্রমিকদের বেতন দিবে, গোডাউন ভাড়া দিবে, বিল দিবে, কর্মচারীদের বেতন দিবে প্রতি মাসে মাসে, এগুলোকে বলা হয় স্বল্প মেয়াদি ব্যয়, যে ব্যয়গুলো আমার খুব কম সময়ের জন্য করে থাকে। আর কিছু ব্যাপার আছে যেটা আমরা দীর্ঘমেয়াদী করি, যেরকম আমি বিশাল একটা মেশিন কিনবো,
বড় খরচ, এটা আমি প্রতি মাসে মাসে করি না। আমি একটা বিশাল জমি কিনবো, কোম্পানির ব্যবসা বাড়াবো, আমি একটা জমি কিনবো। তো জমি যে কিনবো, জমি কিনতে গেলে আমার বড় খরচ হবে, এটা প্রতি মাসে মাসে হয় না। এই টাইপের খরচকে বলা হয় দীর্ঘমেয়াদী ব্যয়। উপযুক্ততার নীতি বলে ভাইয়া, তোমার যে স্বল্প মেয়াদী ব্যয়, সেই টাকাটা তোমার তো টাকা কই থেকে দিবা? ওই টাকাটা তোমাকে দিতে হবে স্বল্প মেয়াদী উৎস থেকে, চলতি মূলধন থেকে টাকা দেওয়া লাগবে। ভাই চলতি মূলধন কোনগুলা? যেই মূলধনগুলা আমরা প্রতিনিয়ত আয় করি এবং খরচ করি, মনে করো বিক্রয় থেকে লাভ, এইখান থেকে দেওয়া লাগবে। আর যেইগুলা আমাদের আহ দীর্ঘমেয়াদী ব্যয়, সেগুলোর জন্য আমাদের দীর্ঘমেয়াদী উৎস থেকে দিতে হবে। দীর্ঘমেয়াদী উৎস কি ভাই? আমি একটা ব্যাংক ঋণ নিলাম বড় পরিমাণ 10 বছরের জন্য। এখন ভাইয়া তাহলে কি হবে যদি আমি মনে করেন এই মাসের কর্মচারী বেতন মাত্র 10 লক্ষ টাকা, আমি বিক্রির লাভ থেকে আমি যে ব্যবসা করি মুনাফাকে দিতে পারি, বাট আমি না দিয়ে একটা ব্যাংকের কাছ থেকে আমি ঋণ নিলাম এই 10 লক্ষ টাকা 10 বছরের জন্য। কি হবে? কিছু হবে না। কিন্তু 10 বছর যদি তুমি ঋণ নিয়েছো, তোমাকে প্রচুর টাকা সুদ দিতে হবে, যেটা তোমার ব্যবসার লাভের জন্য ভালো না। তুমি যদি তোমার এই যে স্বল্প মেয়াদী ব্যয়গুলোর জন্য দীর্ঘমেয়াদী ঋণ নাও, এইটা তোমার জন্য লাভবান না, তোমার ব্যবসার লস হবে। আবার একই জিনিস, তুমি একটা বিশাল বড় জমি কিনবা, তোমার প্রয়োজন 10 কোটি টাকা। তুমি কি করলা? এক জায়গা থেকে মাত্র বললা, ভাই আমাকে 1 মাসের জন্য 10 কোটি টাকা দেন, আমি আপনাকে ফেরত দিয়ে দিব। তুমি 1 মাসের মধ্যে 10 কোটি টাকা ফেরত দিতে পারবা না। সো তুমি কিন্তু দেউলিয়া হয়ে যাবা। এজন্য বলা হয় তোমার চলতি স্বল্প মেয়াদী তহবিল থেকে চলতি মূলধন, মানে কি কাঁচামালের ক্রয়, শ্রমিকের মজুরি, এগুলো তোমার স্বল্প মেয়াদী তহবিল থেকে এই যে চলতি মূলধনের প্রয়োজন, মানে চলতি মূলধন বলতে চলতি ব্যয় যেগুলা, সেইগুলার প্রয়োজন মিটাইতে হবে। আর দীর্ঘমেয়াদী তহবিল থেকে আমার স্থায়ী মূলধন, যেরকম একটা মেশিন ক্রয় করব, একটা ব্যবসায়ের জন্য একটা দালান কোঠা করব, যেখানে অনেক বড় খরচ, সেইটা এই যে স্থায়ী মূলধন, এইটা আমরা দীর্ঘমেয়াদী তহবিল থেকে নিব। হইতে পারে স্বল্পমেয়াদী তহবিল কি ভাইয়া? আমার ব্যাংকে জমা টাকা আছে, জমা টাকা থেকে আমি শ্রমিকদের বেতন দিয়ে দিচ্ছি, কাঁচামাল ক্রয় করতেছি। আমার দীর্ঘমেয়াদী তহবিল প্রয়োজন, আমি ব্যাংক থেকে ঋণ করতেছি। সো উপযুক্ততা তহবিল বলে তোমার স্বল্প মেয়াদী খরচের জন্য স্বল্প মেয়াদী তহবিল থেকে টাকা নাও, দীর্ঘমেয়াদী খরচের জন্য তুমি দীর্ঘমেয়াদী তহবিল থেকে টাকা নাও। এইটা হচ্ছিল আমাদের উপযুক্ততার নীতি। লাস্টে পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি। নীতি বাদ দাও, একটা এক্সাম্পল নাও। একটা এক্সাম্পল বলি, একটা গল্প বলি। সো একটা গ্রামে একটা ব্যবসায়ী ছিল। সো তার একটা মুরগির খামার ছিল, সে মুরগি বিক্রি করে। এখন তার মুরগির ডিম বিক্রি করে। এখন আগের কালের মানে কথা বলতেছি আর কি, যেখানে রাজা থাকতো। সো ওই যে মুরগির ব্যবসায়ী, তার একটা সুন্দরী মেয়ে ছিল, সে দেখতে সুন্দর, বয়স্ক, এবং তার খুব ইচ্ছা ছিল ওই যে রাজার পুত্র, রাজপুত্র, তার সাথে বিয়ে হবে। সো সে একদিনকে রাজার পুত্রকে বলল যে, রাজপুত্র, আমি তোমাকে বিবাহ করতে চাই, যদি তুমি চাও হয়তোবা পরিবারের মাধ্যমে যাবে। মেয়ে সুন্দরী, শিক্ষিত, সবকিছু। এখন রাজার পুত্র ভদ্র, সে বলল, দেখো আমরা রাজ পরিবার, তোমরা একটা মুরগির ডিমের ব্যবসা করো, আমাদের সাথে তোমাদের আর্থিক অবস্থান যায় না। সো এইটা নিয়ে আসলে আমাকে এর জন্য তোমার বিয়ে করা সম্ভব না। তোমরা যদি এখন অনেক বড় ব্যবসায়ী, হয়তো বা কথা আসতো, বাট তোমরা শুধু এখন নর্মাল মুরগির ব্যবসা করো, মানে পারিবারিক দিক থেকে ব্যাপারটা যায় না। এইটা হচ্ছিল বলল। এতে ওই যে মেয়েটা, সে অনেক কষ্ট পেল এবং তার মধ্যে খুব জিদ কাজ করলো। আমি এত শিক্ষিত, আমি এত সুন্দর, আমার আহ বিবাহ বয়স হয়েছে, আমি খুবই একদম পারফেক্ট সবকিছু দিক থেকে, কিন্তু শুধুমাত্র আর্থিক কারণে রাজার পুত্র আমাকে বিয়ে করতে থেকে রাজি হলো না, না করলো। এখন সে যেরকম দুঃখ পাইছে, একই সাথে সে খুব রাগ করছে এবং তখন অনেক জিদ তৈরি করছে যে, ঠিক আছে যাও, আমি লেখাপড়া করছি, শিক্ষিত, আমি ব্যবসা করতে জানি, আমাদের মুরগির খামার আছে, আমরা ডিমের ব্যবসা করি। আমি কি করব, এই মুরগি থেকে আমি অনেকগুলা যখন ডিম হবে, আমি ডিম বিক্রি করে আরো আমি প্রথমে যে কটা মুরগি আছে, যে ডিমগুলো পাবো, সেই ডিমগুলো বিক্রি করে টাকা হবে, আমি আরো মুরগি কিনবো। সেই মুরগি থেকে আরো অনেক বেশি ডিম হবে, আমি আরো বেশি ডিম বিক্রি করব, অনেক ডিম বিক্রি করে টাকা হবে, আমি সেখান থেকে ছাগলের খামার দিব, ছাগলের দুধ, ছাগলের মাংস বিক্রি করব। এইটা করতে করতে অনেক টাকা হলে আমি আস্তে আস্তে গরুর খামার দিব। অনেক আস্তে যখন
ছাগলের ব্যবসা বড় হবে, বেশি বিক্রি হবে, আমি গরুর খামার দিব, অনেক বড় খামার হবে। এবং এইটা করতে করতে একদিন আমি বা আমার পরিবার এই রাজ্যের সবচেয়ে বড় লোক হবো আর কি, সবচেয়ে বড় লোক এবং ধনী ব্যবসায়ী পরিবার। বিশাল বড় খামার থাকবে, অনেক জমি জমা থাকবে, আমাদের বিশাল একটা রাজপ্রাসাদের মতো আমরা একটা বাড়ি বানাবো, এবং আমাদের মানে রাজপ্রাসাদের পাশে একটা বিশাল মানে কি বলবো, ওই যে ঘাট বাঁধানো দিঘি থাকবে বিশাল। তো তখন আমাদের বড়লোক হয়ে গেছে, সবকিছু হবে। এবং সেইখানে আমি একদিন বিকালে এরকম করতে থাকবো, বসে থাকবো আমার বান্ধবীদের নিয়ে। তখন রাজার পুত্র আসবে, আমাকে তখন সে নিজে এসে বিয়ের প্রস্তাব দেবে, কারণ আমরা এখন সবচেয়ে ধনী পরিবার, এখন রাজার ঘরের সন্তানরা সবচেয়ে ধনী ঘরের মেয়ের সাথে বিয়ে হওয়ার রেওয়াজ। যখন যখন আমাকে প্রস্তাব দিতে আসবে, এই যে রাজার ছেলে আমাকে মানা করলো, আমি তখন রাজার ছেলেকে মাথায় এরকম ঝামটি মারলাম, আমি তোমাকে বিয়ে করব না। মেয়েটা কল্পনায় ওই যে মুরগির রাগের মাথায় ব্যবসা করা প্ল্যান করতেছিল, মুরগির ডিম নিয়ে যাচ্ছিল, সে কল্পনায় চলে গেছে, এইখান থেকে সে আস্তে আস্তে ব্যবসা বড় করতে করতে এরকম হবে। সে কল্পনার মধ্যে মাথা ঝাঁটা দিছে, তার মাথা থেকে ঝুড়িটা পরে সব ডিম ভেঙে গেছে। তার প্ল্যান ছিল একদিন এইগুলা ডিমগুলা ব্যবসা করতে করতে অনেক বড় করবে, বাট শুরুতেই তার এক ঝাঁকিতে ডিমগুলা পড়ে তার সকল স্বপ্ন এখানেই নষ্ট হয়ে গেছে। সে যদি এই ডিমগুলা নিয়ে যাওয়ার সময়, বাজারে নিয়ে যাওয়ার সময় অর্ধেক ডিম মাথায় এবং অর্ধেক ডিম হাতের ঝুড়িতে নিয়ে যাইতো, তার কিন্তু সবগুলা ডিম ভাঙতো না। অর্ধেক ডিম ভাঙতো, বাকি অর্ধেক ডিম দিয়েও তার হয়তো আরেকটু কয়েকদিন সময় লাগতো, যার মাধ্যমে সে ব্যবসা করে ওই স্বপ্ন পূরণ করতে পারতো। বাট ভাই, তার তো এখন সব ডিম নাই হয়ে গেছে, তার স্বপ্ন তো এখানেই নষ্ট হয়ে গেছে। এজন্য বলা হয়, ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। তুমি তোমার সব টাকা এক জায়গাতে বিনিয়োগ করে না। স্যার ক্লাসটা শেষ করে দেন, তোমার যদি মনে হয় ভাইয়া ক্লাস করতে ভালো লাগছে তুমি চলে যেতে পারো, আমার ক্লাস আমার যখন ইচ্ছা আমি তখন শেষ করব। যাদের মনে হচ্ছে ক্লাসে ভালো লাগতেছে না, ক্লাস করতে পারবা না, ইউ গাইজ আর মানে কি বলবো, মানে ফ্রি টু লিভ, কোনো অসুবিধা নেই, বাট এই টাইপের কমেন্ট করো না, ঠিক আছে? আমার ক্লাস আমার যখন ইচ্ছা আমি তখন শেষ করব। পোর্টফোলিও নীতি সেইটা বলে তুমি তোমার টাকা এক জায়গাতে বিনিয়োগ না করে একাধিক জায়গাতে বিনিয়োগ করো। কেন ভাই এক জায়গায় বিনিয়োগ করলে কি হবে? এক জায়গায় বিনিয়োগ করে যদি কোনো কারণে ওই জিনিসটা লস করে, তোমার সকল টাকা নাই হয়ে যাবে, তুমি আর ব্যবসার জন্য উঠে দাঁড়াতে পারবে না। বাট তোমার টাকাটা এক জায়গায় না করে 3 জায়গায় বিনিয়োগ করলে তোমার এক জায়গায় লস হলো, বাকি 2 জায়গায় লাভের সম্ভাবনা থাকে, যাতে তোমার ঝুঁকি কমে। তোমার সব টাকা, তোমার 100 টাকা তুমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার কিনলা, তোমার এরা লস করলো, তোমার টাকা নষ্ট মাই, তুমি ব্যবসা যে টাকা জমা ছিল সব নাই হয়ে গেল, তুমি শেষ, বরবাদ। বাট তুমি ওই টাকা 3 জায়গায় দিলা, সরকারি বন্ডে লাভ হবে মাস্ট, লাভ করলা, স্কোয়ারে একটু লস হয়েছে, বাট বাটা শেয়ারে আবার লাভ হয়েছে, তোমার সব মিলায় তোমার মোটামুটি লস হয়ে তুমি মারা যাও নাই, ওই সবগুলা ডিম ভেঙে পড়ে যায় নাই, তোমার স্বপ্ন একদম হয়ে যায় নাই, তোমার কিছু স্বপ্ন এখনো বেঁচে আছে। সো পোর্টফোলিও নীতি এটাই বলে, যেটা হ্যারি মার্কুইস 1952-তে উদ্ভাবন করে, যে ভাই তুমি তোমার সব টাকা এক জায়গায় বিনিয়োগ না করে একাধিক জায়গায় বিনিয়োগ করো, এর ফলে তোমার ঝুঁকি কমে। পোর্টফোলিও বৈচিত্র্যের যে নীতি, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছিল ঝুঁকি কমানো। এক জায়গায় নিয়োগ করে একাধিক প্রকল্পে, পোর্টফোলিও বৈচিত্র্য নীতি বলতে বোঝায় বিনিয়োগকৃত অর্থ একটি সম্পদে বা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা, যার ফলে তোমার ঝুঁকি কমে এবং তোমার লাভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো এই ছিল আমাদের 3টা নীতি। এবার আমাকে একটু বলো, তোমাদের নীতিতে কার কোথায় প্রবলেম আছে একটু আমাকে বলো, আমি দেখবো, না হলে ছোট একটা টপিক আছে, এরপরে ক্লাস শেষ হয়ে যাবে। বলো। জাহিন ভাই আর 10 মিনিট আছে ভাইয়া, ক্লাসটা 10 মিনিট মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। গাইজ সবাই বুঝতে পেরেছো? আমাদের 10 মিনিট লাগবে ইনশাল্লাহ, 10 থেকে 12 মিনিট, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। বলো বলো সবাই, গাইজ নীতিগুলো সব ক্লিয়ার? ভাইয়া আছে আর 10 মিনিট, ক্লাসটা শেষ হয়ে যাবে, এখন আর ব্রেক দিব না, একটু বলো। ক্লিয়ার গাইজ? ওকে, প্রবলেম নাই, সাবাস। আমাদের বইয়ের লাস্ট টপিক, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। একজন আর্থিক ব্যবস্থাপককে যেই ব্যক্তিটা একটা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন দেখে, ফাইন্যান্স দেখাশোনা করে,
এই চ্যাপ্টার থেকে এমসিকিউ নিবেন ভাইয়া? জি ভাই, আমাদের অ্যাপে এমসিকিউ এক্সাম হবে। আর্থিক ব্যবস্থাপককে যেই ব্যক্তি একটা প্রতিষ্ঠানের টাকা পয়সার ব্যাপার স্যাপার দেখে তাকেই বলা হয় আর্থিক ব্যবস্থাপক। এই যে অর্থায়নের কাজগুলো ওই তো অটোমেটিক্যালি হয় না, একটা ব্যক্তি ডিসিশন নেওয়া লাগে, যেই ব্যক্তি করে তাকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। একটা আর্থিক ব্যবস্থাপক ওই ব্যক্তি মোট দুই রকম কাজ করে। একটা হচ্ছিল আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, 2 নম্বর ব্যয় সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত। আমরা শুরুতেই পড়ছি প্রতিষ্ঠানের ব্যবসা অর্থন কি। আমি একটা ব্যবসায় কি পরিমাণ টাকা প্রয়োজন এবং কই থেকে টাকাটা আনতে হবে, কি পরিমাণ টাকা প্রয়োজন কই থেকে আনতে হবে, ওই টাকাটা আমরা কোথায় বিনিয়োগ করব মানে খরচ করব, সেইটা আমার করলে লাভ হবে। এটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত। একটা ম্যানেজার মূলত দুইটা কাজ আর্থিক ব্যবস্থাপকের ভাই, আমার কি পরিমাণ টাকা প্রয়োজন এবং ওই টাকাটা আমি কই থেকে পাবো, এইটা হচ্ছে তার আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। টাকা পাইলাম, ওই টাকা আমি বিনিয়োগ করব, বিনিয়োগ করে এইটা একটা ডিসিশন, বিনিয়োগের থেকে লাভ হবে। লাভের টাকা কি পড়ে থাকবে? নিশ্চয়ই না। ওই টাকা আবার আমার লাভের টাকা দিয়ে বিভিন্ন খরচপাতি আছে, কোম্পানির বেতন, বিভিন্ন বিল, ভাড়া দিতে হবে, কোম্পানির মালিকদের লভ্যাংশ দেওয়া লাগবে, এগুলাকে বলা হয় ব্যয় সিদ্ধান্ত। সো একজন আর্থিক ব্যবস্থাপক এরকম আয়ের সিদ্ধান্ত নেয়, সাথে কিছু ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের এই বিষয়টি লেখা আছে গাইজ। এইটা হলে আর ব্যবসায় অর্থায়নের গুরুত্ব, এইটা আমাদের ছোট একটা টপিক, তোমরা নিজেরা পড়বা বাংলাদেশের কোন কোন কারণে ব্যবসা অর্থায়ন প্রয়োজন। এখানে সাধারণত আমাদের এমসিকিউ আসে না, কিছু এমসিকিউ আসতে পারে, নিজেরা পড়ে নিবা, এটা আমি দিয়ে পড়ার সময় করবো না। সো বলো ভাইয়া, অল ক্লিয়ার কিনা? চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি। সিন্স তোমরা বলছো ভাই আমাদের ব্রেক দেন, শেষ করেন, আমাদের দেখো এরপরে আরো কয়েকটা সিকিউ এবং এমসিকিউ আছে। এইগুলা তোমাদের বাড়ির কাজ, তোমরা পুরো চ্যাপ্টার শেষ করবা, নিজেরা সিকিউ গুলা দেখবা যে উত্তর কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তোমরা নিজেরা বের করার চেষ্টা করবা। বলো ভাইয়া সবাই ক্লিয়ার কিনা, সবাই কনফিউশন ক্লিয়ার কিনা? হলে আমরা ক্লাসটা এখানে শেষ করব। পোর্টফোলিওটা আরেকবার সামারাইজ করেন ভাইয়া। পোর্টফোলিও হচ্ছিল আমাদের বিনিয়োগ করবো, আমার কাছে 100 টাকা আছে, আমি বিনিয়োগ করতে চাই, টাকাটাকে আমি এক জায়গায় বিনিয়োগ করবো নাকি একাধিক জায়গায় বিনিয়োগ করবো। একটা এক্সাম্পল দিই, তোমার কাছে টাকা আছে, তুমি একটা লাইব্রেরি খুললা, লাইব্রেরিতে তুমি শুধুমাত্র গাইড বই বিক্রি করো, গাইড বই বছরের শুরুতে বিক্রি হয় আর কিন্তু সারা বছরে তেমন বিক্রি বাট্টা নাই। তোমার কিন্তু বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ভালো গাইড ব্যবসা হবে, বাকি সময় তুমি গাইড মানুষ কেনে না। তবে তুমি লাইব্রেরিতে গাইড বিক্রি করো, নরমাল গল্পের বই বিক্রি করো, কবিতার বই বিক্রি করো, রং করা যে জিনিসপত্র আছে সেইগুলো বিক্রি করো, খাতা কলম পেন্সিল সবকিছু বিক্রি করো, তোমার সারা বছর কিন্তু বিক্রি বাট্টা চলতেই থাকবে, চলতেই থাকবে। সো এটা হচ্ছিল এক জায়গায় বিনিয়োগ না করে তোমার টাকাটা মাল্টিপল জিনিসে বিনিয়োগ করা, তোমার কিন্তু লাভ হবে। ওকে গাইজ, সো এই ছিল আই থিঙ্ক সবাই সবকিছু ক্লিয়ার। আচ্ছা, সো আমরা আজকে যা দেখলাম, আমরা যদি একটু দেখি আমাদের বইয়ে, এইখানে আসে হচ্ছিল আমাদের ক্রমবিকাশ, অর্থায়ন শ্রেণী বিভাগ, যা পড়ালাম এখানে আছে, কভার করেছি আমরা। তারপরে আমাদের আছে হচ্ছে, আরে লোড হচ্ছে না কেন, কিরে ভাই? কাইন্ডলি এরপর থেকে তোমরা ক্লাসের সময়, স্যার আপনার নাম কি? আমার নাম রাইয়ান, ঠিক আছে, রাইয়ান, RAIYAN, SMR, রাইয়ান। ওয়েবসাইট লোড হচ্ছে না, হু নোজ, হওয়া তো উচিত। আচ্ছা গাইজ, এরপর থেকে তোমরা কাইন্ডলি একটু ক্লাসের আগে প্রপারলি ব্রেক নিয়ে রেস্ট নেওয়ার জন্য পুরো টাইমটা আমরা প্রপারলি পড়াতে পারি। আচ্ছা, শ্রেণী বিভাগ দেখলাম আমরা, কভার করেছি। এরপরে আমাদের ব্যাংক, এই যে ব্যবসার অর্থায়নের গুরুত্ব, এই যে লাস্টের টপিকটা, এইটা তোমরা দেখে নিবে। এখানে সাধারণত আমাদের কিছু এমসিকিউ আসে, আই থিঙ্ক তোমরা ইজিলি বুঝতে পারবা কেন প্রয়োজন। বাংলাদেশে ব্যবসায় মূলধন সংকট, খুব একটা টাকা থাকে না আর কি। সো অর্থায়নের প্রপার ডিসিশন না হলে আমরা ব্যবসায় ভালো করতে পারবো না। কম পরিমাণ টাকা থাকে, এইটা দিয়ে কিভাবে প্রপার ওয়েতে ব্যবসা করা হয়, এটা হচ্ছিল আমাদের ব্যবসায়িক মূলধন সংকট। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, দেশে ভালো ব্যাংকিং ব্যবস্থা না, বিদেশের মতো বাংলাদেশে। সো ব্যাংকিং ব্যবস্থা তোরা ভালো না, সো আমাদের এই যে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, এর মধ্যেই আমাদের ব্যবসায়ের লেনদেন, অর্থায়ন সবকিছু করতে হয়। সো অর্থায়নের প্রপার ডিসিশন হয়, যদি প্ল্যানিং হয়, তাহলে ব্যবসা ভালো করা সম্ভব। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা
দেশের উদ্যোক্তা খুব একটা শিক্ষিত না, সো ওদের অর্থায়ন জ্ঞান প্রয়োজন, জ্ঞান থাকলে তারা ভালো মতো ব্যবসা করতে পারবে। লাস্ট ছিল উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়, সো দেশের উৎপাদনমুখী বিনিয়োগ প্রয়োজন, অর্থায়নের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। আমরা পড়ে নিব, এখানে আসবে। পরে আমাদের ব্যবসায় অর্থায়নের নীতি, তারল্য বনাম মুনাফা নীতি আমরা পড়েছি, আমরা দেখেছি উপযুক্ততা নীতি, সেটাও আমরা দেখলাম, এবং সবার লাস্টে ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। আমরা কিন্তু এই জিনিসটাও দেখলাম, ওই যে একজন যে ডিম বিক্রি করতো সে এক্সাম্পলের মাধ্যমে গেল। এরপরে আমাদের এইখানে আছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আয়ের সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত এবং ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এইটা করে আমাদের চ্যাপ্টারটা ডান। সো ইনশাল্লাহ আমরা ক্লাসে সবকিছু কভার করেছি এবং আই হোপ তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আমাদের কয়েকটা এখানে সিকিউ আছে, এইগুলা তোমাদের সবগুলা তোমাদের জন্য হোমওয়ার্ক। বাসায় তোমরা পড়বা, দেখবা উত্তর করতে পারতেছো কিনা, বন্ধুরা মিলায় দেখবা উত্তর মিলতেছে কিনা। ঠিক আছে গাইজ, এই ছিল আমাদের চ্যাপ্টার। একটু বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পেরেছো কিনা, আমার পড়ানোটা ভালো ছিল কিনা একটু বলো, দেন আমরা ক্লাসটা শেষ করি। এবং যদি ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা, তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে তোমাদের এসএসসি 27 স্টার স্টুডেন্টস, সেখানে তোমরা একটা পোস্ট দিতে পারো স্ক্রিনশট নিয়ে যে ভাইয়ার ক্লাসটা কেমন লাগলো, প্রথম ক্লাসগুলো শিখতে পারলো কিনা, যেন তোমার যেসব বন্ধুরা ক্লাসে মানে কোর্সটা কেনেনি তারা একটা ওভারঅল ফিডব্যাক পান। সো একটু আমাকে জানাও যে ক্লিয়ার কিনা। তুহিন, আই খালা, তুহিনকে রাখবেন তো একটু। ওকে, আই হোপ গাইস অল ঠিক খুব ভালো। লাস্টেরটা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা বুঝাই দিলে। স্যার লাস্টের বিষয়টা একদম ইজি আছে, নিজেরা বুঝতে পারবে, সো কোনো অসুবিধা নেই ভাই, একবার রিডিং করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর আজকে শেষ করতে, আদারে কিন্তু পড়া জমে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।